যে ভাই ভাবিকে আমি এত সম্মান করতাম তারাই হবে আমার জীবনের ভিলেন। আমার কিছুতেই মাথায় আসছে না। সকাল সকাল আমায় মেসেজ করলো আমার ভাবি তার রুমে আসার জন্য। রুমে আসতেই ভাবি চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, সূর্য আমার সর্বনাশ করবে। আমি কিছু বুঝবার আগেই ভাইয়া আর মা দৌড়ে চলে আসলো ভাবির রুমে। ভাবি গিয়ে ভাইয়ার পেছনে লুকিয়ে গেল আর মা এসে আমাকে থাপ্পড় লাগিয়ে দিল। সি সূর্য সি, আমি তোকে নিজের ভাইয়ের মতো মনে করতাম, আসলে সৎ ভাই তো সৎ ভাই হয়। আমার নিচের আম্মু শুধু নিচের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না, কিন্তু মুখ দেখে বোঝাই যাচ্ছে অনেক কথা বলার। আর কিভাবেই বা বলবে, সংসারটা তো আর আমার সৎ বড় ভাইয়ের ইনকামে চলে। বড় ভাইকে কখনো সৎ ভাবিনি আমি, আর সেই ভাই কি না। ভাইয়া আমি কিছু, এরই মধ্যে আব্বু চলে এলো। কি হয়েছে এখানে? আর এত চিৎকার চেঁচামেচি কেন হারহান? আসলে আব্বু ভাবি আমি কিছু বলতে যাব, তখন ভাইয়া বলে, আব্বু সূর্য ফারহাকে খারাপ কিছু করতে চাইছিল, আমি আর আম্মু সময় মতো না আসলে। আপু ফারহান ভাইয়া মিথ্যা কথা বলছে, আমি কিছুই করিনি, তার প্রমাণও আছে। কি প্রমাণ দেখা? আর প্রমাণ দেখাতে না পারলে তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে বলে নিজের রুম থেকে মোবাইলটা নিয়ে এসে সবার সামনে মেসেজটা খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না মেসেজটা। তারপর ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া ভাবের দিকে হয়ে মুচকি মুচকি হাসছে। তার মানে ভাইয়াকে আমার অনুপস্থিতির কাজে লাগিয়ে মোবাইল থেকে মেসেজটা ডিলিট করে দিয়েছি। কই প্রমাণ তোর? পাচ্ছি না আপু। থাকলে তো ভাবি, এখন তোর কথা রাখ, ফারহান যা বলছে তাই কর। আম্মু আর চুপ থাকতে পারলো না। সূর্য কই যাবে? আম্মু তুমি কোনো চিন্তা করো না, আমি সত্যবাদী, আর সত্যবাদীদের থাকার অভাবও হয় না। তারপর আমি নিজের রুমে গিয়ে আমার কিছু জমানো টাকা, মোবাইল আর কলেজের ভর্তি হওয়ার কাগজপাতি নিয়ে নিলাম ছোট্ট একটা ব্যাগে। আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম, মনে মনে ঠিক করলাম এখানে আর না। কিছু দূর হাঁটার পর বাস স্টপের বাসে উঠে পড়লাম শহরের উদ্দেশ্যে। গল্প তো কিছুটা হলেও অনুমান করতে পারছেন কার কি চরিত্র। তারপরও ভালো মতো জানার জন্য কিছুটা বলে দিই। আমি হলাম সূর্য, আমার বাবার দ্বিতীয় নাম্বার বউয়ের ছেলে আমি, আর ফারহান হলো ফার্স্ট বউয়ের। ফারহানের মা মারা গেলে ওর বাবা, আমারও বাবা, ওর দেখাশোনা করার জন্য আমার মাকে বিয়ে করে নেয়। ফারহানকে আমিও নিজের বড় ভাইয়ের মতোই মনে করি, কখনো সৎ ভাবিনি, কিন্তু ফারহান আমায় দেখতে পারে না। কিছুদিন হলো ফারহানের বিয়ে হয়েছে। ভাবির সাথে আমার বন্ধুত্বর মতো সম্পর্ক হওয়ায় আপু ব্যাপারটা অন্যভাবে দেখে। এখন আমি খুব পরিষ্কার বুঝতে পারছি যে ফারহান ভাইয়া প্রথমে ভাবিকে দিয়ে আমাকে আপুর চোখে খারাপ, তারপর এই প্রমাণ করে তাড়িয়ে দিল বাসা থেকে। বাস থেমে গেল, বাস থেকে নেমে পড়ি। এই শহরে আসতে আসতেই সকাল দুপুর সন্ধ্যা পেরিয়ে এলো। রাস্তার পাশে টং দোকান থেকে 1 কাপ চা আর 2টা টোস্ট বিস্কুট নিলাম। চায়ের কাপে ভিজিয়ে ভিজিয়ে রীতিমতো এশারের আজান শুনতে পাই। বিস্কুট আর চাটা খেয়ে পাশে থাকা মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করলাম, আল্লাহ যেন এই শহরে আমাকে একটা ভালো পরিচয় দেন। দোয়া শেষ করে রাস্তায় হাঁটছি, সেই ছোট্ট ব্যাগটা কাঁধে নিয়ে। ফুটপাতের ওপর দিয়ে হাঁটছি তো হাঁটছি, কিছুই জানি না কই যাব। হঠাৎই পেছন দিক থেকে কে যেন মাথায় লাঠি দিয়ে আঘাত করল। এক আঘাতেই আমি মাটিতে পড়ে গেলাম। কেমন যেন চোখ বন্ধ হয়ে আসছিল। হালকা হালকা চোখ মেলে দেখতে পাই 4 জন ছেলে আর 1 জন মেয়ে। আমার ব্যাগ থেকে কলেজে ভর্তি হওয়ার কাগজগুলো বাতাসের সাথে উড়িয়ে দিয়ে মোবাইল, টাকা সহ ব্যাগটা নিয়ে চলে গেল। তাদের চেহারা আমার মস্তিষ্কতে করুণভাবে সজাগ হলো। আস্তে আস্তে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। চোখগুলো টিম টিম করে খুলতেই নিজেকে আবিষ্কার করি হসপিটালের বেডে। চোখ দুটো আলতো আলতো করে একজন ভদ্র মহিলাকে দেখতে পেলাম, তার সাথে একটা ছেলেকে। আমি এখানে কেন? তোমাকে রাস্তার এক পাশে মাথায় রক্তাক্ত অবস্থায় পেয়ে হসপিটালে ভর্তি করি আমরা। আমার সব কিছু মনে পড়ে গেল। আমি মাথায় হাত দিয়ে বুঝতে পারি মাথায় ব্যান্ডেজ করা।
আমার কাগজপাতি কই? চিন্তা করার কোনো কারণ নাই, গাড়ির ভেতরেই আছে। ও, এখন কয়টা বাজে? সকাল 8টার উপরে। আর মানে সারা রাত ওনারা। এরই মধ্যে একজন বয়স্ক পুরুষ লোকটিকে এদিকে আসতে দেখলাম। আমি উঠবার চেষ্টা করতে মহিলাটি বলল, তোমার এখন রেস্ট নেওয়া দরকার, উঠবার দরকার নেই। আচ্ছা, তোমার বাসার কারোর নাম্বার আছে কি তোমার সাথে? জি, আমার এই দুনিয়ায় কেউ নাই। আমি মিথ্যা বললাম, আর সত্য বললেও কোনো লাভ হতো না। কেউ নেই মানে? তুমি এতদিন কই ছিলে? মামাদের বাসায়, আর গতকাল তারাই আমাকে তাড়িয়ে দিচ্ছে তাদের বাসা থেকে। আমি মিথ্যে বললাম। আর মা বাবা? দুনিয়াতে নেই। আমি এটাও মিথ্যা বললাম। আহারে বেচারা। আচ্ছা দাদু, ওকে যদি আমাদের বাসায় নিয়ে যায় তাহলে কেমন হবে? মন্দ হবে না, কিন্তু কিরণের থেকে না হয় একটু দূরে দূরে থাকলো। তাহলে আর কি সমস্যা? আমি শুধু চুপ করে রইলাম। একটু পরেই ভদ্র মহিলাটি কাকে যেন ফোন করলো, তারপর আমাকে নিয়ে হসপিটালের বাইরে চলে আসলো। বাইরে আসা মাত্রই একটা মার্সিডিজ আসলো আমাদের সামনে। ড্রাইভার লোকটি সিট থেকে বেরিয়ে এসে গাড়ির দরজাটা খুলে দিল। ভদ্র মহিলাও বয়স্ক লোকটিকে গিয়ে বসে পড়ল। আমাকে বসিয়ে দিয়ে সামনে সিটে গিয়ে বসলো ছেলেটি। ছেলেটি বলতে সমবয়সী। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামলো একটা রাজপ্রাসাদের মতো বিল্ডিংয়ের সামনে। বাড়িটি 3 তলা। বাইরে থেকে দেখতেই নীলে চকমক করছে, আর ভেতরে কি হবে আল্লাহই ভালো জানেন। সবাই নেমে পড়ল, আর আমিও তাদের সাথে নেমে পড়ি। রমজান, গাড়িটা পার্কিং করে তুমি চলে যাও তোমার রুমে। জি ম্যাম। আমাকে সাথে নিয়ে তারা ভেতরে আসলো। লিফটও আছে। লিফটে করে দোতলায় চলে আসলাম। ডাইনিং রুমে এসে আমি চারপাশে একঘর তাকিয়ে দেখলাম। বাইরে থেকে হাজার কোণে সুন্দর বাসার ভেতরের অংশ, তার সাথে দেয়ালে কারেন্টের ঘড়ি। বাসায় আসতে আসতে 11টা বেজে গেছে। দেখতে পেলাম সেই ঘড়িটিতে। তন্ময়, তুই ওকে নিয়ে তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। জি মম, চলো আমার রুমে। আমি সেই ছেলেটির সাথে চলতে লাগলাম। 2টা কথা জিজ্ঞেস করি। সবাই একটা কথা জিজ্ঞেস করতে চায়, কিন্তু তুমি দুটো। থাক, আর করব না। করো। তোমরা যে কিরণ নামে একজনের কথা হাসপাতালে বলেছিলে, সে কে? ও কিরণ? কিরণ হলো আমার বোন। তাকে তো দেখতে পেলাম না। কলেজে গেছে হয়তো। ওর থেকে যত দূরে থাকবা সেটাই ভালো। কিছুই বুঝতে পারলাম না আমি। বুঝতে হবে না। আরেকটা কথা কি, তুমি কলেজে পড়ো নাকি? হ্যাঁ, কিন্তু কেন? আমি ভর্তি হতাম আর কি। ও সমস্যা নাই, পরে দেখা যাবে। রুমে এসে গেছি, তুমি ফ্রেশ হয়ে নাও। বলে আমাকে বাথরুম দেখিয়ে দিল তন্ময়। আমি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বাইরে এসে দেখতে পাই তন্ময় কারোর সাথে মোবাইলে কথা বলছে। আমায় দেখি। এত তাড়াতাড়ি হয়ে গেল তোমার? তারপর তন্ময় গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর একসাথে গিয়ে খেয়ে চলে আসলাম রুমে। তন্ময় আমাকে রুমে রেখে রুম থেকে চলে গেল। আমিও কোনো কিছু না ভেবে তন্ময়ের বিছানায় শুয়ে পড়লাম। মাথার আঘাতে তাড়াতাড়ি ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে লাগলাম কে যেন আমার উপর পাথর ছুঁড়তে মারতে থাকলো। আমার খুব অসহ্য লাগলো এবং ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙলে খুব হাঁপিয়ে উঠি, আর তার সাথে দেখতে পাই সেই স্বপ্নের মেয়েটাকে। তার সাথে সাথে দেখতে পেলাম তার বইগুলো আমার উপরে ছুঁড়ে মারছে। এগুলো ভাবতে ভাবতে মেয়েটা আমার দিকে এগিয়ে এসে তার ব্যাগটাও ছুঁড়ে মারল আমার দিকে। আমি ব্যাগটা হপাস করে ধরে ফেলি। মেয়েটা রেগে আমার দিকে আরো এগিয়ে এসে, তুই কে রে? আমার ভাইয়ের বিছানায় নোংরা কাপড় চোপড় পরে শুয়ে আছিস? তার মানে এটা তন্ময়ের বোন। দেখুন, আমি অসুস্থ। আমার সাথে এরকম ভাবে কথা বলবেন না প্লিজ। তুই অসুস্থ তো আমার কি? আমার কথার উত্তর দিচ্ছিস না, আহাম্মক। আমি এতক্ষণে বুঝতে পারলাম তন্ময় কেন ওই কথা বলেছিল। দাঁড়া, আমি আজকেই তোর ব্যবস্থা করছি। বলেই রুম থেকে চলে গেল কিরণ। আমি ভাবতে লাগলাম, আল্লাহ কি এক বাড়িতে পাঠাইল আমায়, যেখানে অপমান হতে হচ্ছে, তাও একটা মেয়ের কাছে।
এগুলো ভাবছি তখনই এই বাড়ির একজন কাছের বুয়া এসে আমায় বলে দিল যে ম্যাম মানে তন্ময়ের মা আমায় ডাকছে। আমি বুয়ার সাথেই চলতে লাগলাম আন্টির রুমে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কিরণেরই কাজ। দেখতে সুন্দর হলে কি হবে, ব্যবহার তো রাক্ষসীর মতো। বুয়া আমায় আন্টির রুমের দরজার দিকে চলে গেলেন। আমি ভেতরে ঢুকে এক জায়গায় দাঁড়িয়ে বললাম, আন্টি আপনি কি আমায় ডেকেছেন? ডেকেছি। তুমি কলেজে ভর্তি হবা শুনলাম তন্ময়ের কাছ থেকে। আন্টি ঠিক শুনেছেন। কালকে তন্ময়ের সাথে গিয়ে অ্যাডমিন হয়ে নিও। আর কিরণের ব্যবহারের জন্য দুঃখিত আমি। কি বলছেন কি আন্টি? আপনি আমার মতো একজন অনাথকে আশ্রয় দিয়েছেন, আর তার তো এতটা জ্ঞান হয়নি। কোনো সমস্যা না আন্টি? আন্টি বলবে না আমায়, তন্ময়ের মতো মা বলেই ডেকো কেমন? আচ্ছা আন্টি। আন্টি মা? ঠিক আছে, তুমি গিয়ে রুমে রেস্ট করো। জি আম্মু। আমি তারপর সেখান থেকে চলে আসলাম রুমে। রুমে এসে দেখি তন্ময় বসে আছে। কই ছিলা? আন্টি ডেকেছিল। তা কি বললো? তোমায় যেতে বলল। তারপর তন্ময়কে সব কথা শুনে এলো। রাতে খাবার টেবিলে আরেকটা ঘটনা ঘটে গেল। সবাই মিলে একসাথে খাচ্ছি, তখন কিরণ এসে আমায় বলল টেবিল থেকে চলে যেতে। কিরণের কথায় আমি যখন টেবিল ছেড়ে চলে যাব, তখনই কিরণের দাদু। ওর সাথে এমন আচরণ করছো কেন? দাদু, তুমি ওকে যেতে বলো। আমার ওকে একদমই অসহ্য লাগে। বাথরুম থেকে হাতটা ধুয়ে নিলাম। মাথার ব্যথাটাও একটু বাড়ছে এত কথা বলার জন্য। এটাকে বলে এক প্রকার প্রেশার। বিছানায় বসে আছি, মাথায় হাত দিয়ে। তখন তন্ময় এলো। কি হয়েছে তোর মাথায়? ব্যথা করছে। মেডিসিন নিসনি? না তো, কই রাখছো মেডিসিনগুলো? তারপর আমার কাছে মেডিসিন এনে দিল তন্ময়। সেগুলো নিয়ে শুয়ে পড়লাম। এক ঘুমেই সকালের রোদের আলো জানালা দিয়ে ঢুকতে লাগলো। চোখ খুলে দেখি জানালার পর্দা সরানো। আমার পাশে তন্ময় ঘুমাচ্ছে। আমি উঠে গিয়ে জানালার পর্দা লাগাতে যেতেই দেখতে পাই অনেক কিছু। 3 তলা থেকে নিচের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর সবকিছু। জানালার রেলিং এর রডগুলোতে ছোট ছোট টিয়া পাখি বসে আছে। দেখলেই মনটা ভালো হয়ে যায়। বুম! পেছন থেকে তন্ময়। আমার মনটা একটু ঘাবড়ে গেল। ভয় পেয়েছ? এমন করে পেছন থেকে এভাবে বললে যে কেউ ভয় পাবে। তা ঠিক। পাখিগুলোকে দেখছো নাকি? খুব সুন্দর। আমি একটা কিছু বুঝতেছি না, এরা এখানে কেমনে? এরা পোষা পাখি, খুব সহজেই পোষ মেনে নেয়। আর এগুলো আমায় একজন উপহার হিসেবে দিয়েছে। ও, মেয়ে বুঝি? তাকে আমি পছন্দ করি, কিন্তু বলবার সাহস হয়নি। বন্ধু তো। থাক থাক, আর বলতে হবে না। কলেজে যাই কেমন? অবশ্যই। তন্ময় চলে গেল ফ্রেশ হতে। আর আমি টিয়া পাখিদের কাছে আসতে ওরা একটা গান ধরল। গানটা আমার ফেভারিট। আসবে যেদিন মানি, থাকবে পাশে রানী, নিবরে জামদামি, আর কানে পড়বে ঝুমকো ধুল। বসবো নদীর কোলে, তিলে দিমাগ ঠেলে, খাবো দুজন মিলে, আর ফুটবে মনে প্রেমের ফুল। দেখবে চলবে দুনিয়াটা, বাঁচবো নিচের খেয়ালে, মাতাল হয়ে হিসু করবো দেয়ালে, শালা যা হবার যা দেখা যাবে কাল সকালে। তারপর আমিও ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তন্ময়ের সাথে চলে আসলাম কলেজে অ্যাডমিনও করিয়ে দিল তন্ময়। চলো, তোমায় আমার কয়েকজন বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেব। আমি তন্ময়ের কথায় হ্যাঁ বলে তার সাথে চলে আসলাম। কলেজে মাঠের এক কোনায় বেঞ্চে আমি দূর দেখতে পাই 5 জন বসে আছে সেখানে। আস্তে আস্তে তাদের কাছে চলে আসতে থাকি। আমার অনুমান হচ্ছে এই 5 জনই সেদিন রাতে আমার মাথায় আঘাত করে সব কিছু নিয়ে চলে গেছিল। যত কাছে আসছি তাদের চেহারা আর সেই রাতের চেহারা একই। ওদের মধ্যে একজন মেয়ে আর বাকি 4 জন ছেলে। আমি আর তন্ময় কাছে আসতেই মেয়েটা বাকি 4 জন ছেলেকে বলল, দেখ দেখ কে এটা।
আমার কাছে এখন সবগুলোর চেহারা পানির মতো পরিষ্কার হয়ে গেল। চিনছেন তাহলে আমার সবাই? তাদের মধ্যে একজন ছেলে কাঁপা কাঁপা গলায়, আপনি কে ভাই? আপনাকে তো চিনতে পারলাম না। কি বলছো সূর্য, তুমি কি এদের চিনো? হ্যাঁ, খুব ভালো করে চিনি তাদের। সেদিন রাতে তো এরাই আমার সব কিছু নিয়ে মাথায় আঘাত করেছিল। মনে মনে বিড়বিড় করছি, তখনই তন্ময়, কি ভাবছো? আমি বললাম ওদের চিনো তুমি? তারপর আমি এক দৃষ্টিতে সবার দিকে তাকালাম। দেখতে পেলাম মেয়েটা বাদে সবাই মাথা নিচু করে আছে। মেয়েটা একবার মাথা নাড়িয়ে ইশারা করলো না বলতে, আর তন্ময় আমার দিকে তাকিয়ে আছে। না, এদের আমি চিনি না। এরপর সবাই মাথা উঁচু করে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। সবার তাকানোটা ভালোই লাগছিল। তাহলে পরিচয় হয়ে নাও তোমরা। ওদের মধ্যে একজন ছেলে এসে আমার সাথে হ্যান্ডশেক করে নামটা বলে দিল। এরপর এক এক করে সবাই তার পরিচয় দিল। নামসমূহ আনাস, রাসেল, রাকিব, আসিফ ও তানিয়া, তানজুম, তিশা। আর আমিও নিজের পরিচয়টা দিয়ে দিলাম। আমরা পরিচয় হয়েই ক্লাসরুমে এসে ক্লাস করতে লাগলাম। স্যার আসলে আমাকে সবার সাথে পরিচয় করানোর সময় দেখতে পাই কিরণ আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। স্যার পরিচয় করিয়ে দিয়ে ক্লাস করিয়ে চলে গেলেন। এইভাবে আরও একটা ক্লাস শেষ হলে পিয়ন এসে বলে যায় যে বাহিরের বোর্ডে একটা নোটিশ ঘোষণা দিয়েছে, যাওয়ার আগে দেখে যেতে বলল সবাইকে। আর কলেজ আজকের মতো ঢিসমিস করে দেয়। সবাই ক্লাসরুম থেকে বের হয়ে নোটিশ দেখে চলে যাচ্ছে। তন্ময় ওর বন্ধুদের সাথে নোটিশ দেখতে গেলে আমি আমার ব্যাগটা গুছিয়ে কাঁধে ফেলে নোটিশ বোর্ডের দিকে চলে আসি। ভিড় হওয়া সত্ত্বেও নোটিশটা দেখে নেই। নোটিশের ঘোষণা অনুযায়ী আগামী মাসে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা হবে। লেখা শেষ হলে আমি বাইরে যেতে লাগি। তখনই আমার সামনে চলে আসে কিরণ। বলে নাকের ডগায় বাম হাতের কেনে আঙ্গুল দিয়ে খসা দিয়ে চলে গেল। আমিও মনটা খারাপ করে কলেজ থেকে বেরিয়ে আসলাম। আমার বেরিয়ে আসার সাথে তন্ময়, রাসেল, আনাস, রাকিব, আসিফ, তিশা আমার কাছে এলো। কি হয়েছে তোমার, এমন উদাস কেন? আমাদের ক্লাসের ফার্স্ট হয় কি? প্রতিবার তো তন্ময়ের বোন কিরণ হয়, তা কি হয়েছে? আমি এত তাড়াতাড়ি কেমনে পড়ে ফেলবো সবকিছু? আর আমাকে ভালো রেজাল্ট আনতে হবে। যা হবার নয় সেটা না ভাবাই ভালো। ওকে, আজকে বিদায়। তন্ময়, সূর্যের সাথে আমাদের কিছু কথা আছে, তুই গিয়ে বাইরে অপেক্ষা কর। তিশার কথায় তন্ময় বাইরে চলে গেল। আমাকে সেদিন মেরে আজকে আবার কি করবেন আপনারা? ধন্যবাদ তোমায় আমাদের বন্ধুর সামনে কথাটা গোপন রাখার জন্য। ধন্যবাদ দিয়ে লাভ নেই, আমার মোবাইল ও টাকা ফেরত চাই। তিশা ওর মোবাইলটা ব্যাগ থেকে বের করে দে তো। আসিফ ছেলেটার কথায় তিশা ব্যাগ থেকে মোবাইলটা বের করে আমাকে দিয়ে, টাকাগুলো খরচ করে ফেলছি। 15,000-এর মতো টাকা ছিল। সব টাকাই কি খরচ শেষ? হ্যাঁ, চিন্তা করো না, আমি যেভাবেই পারি না কেন তোমার টাকাগুলো ফেরত দিয়ে দিব। তারপর তন্ময়কে বলো না। টাকা দেওয়ার দরকার নাই, আর আমি তন্ময়কে কিছু বলবো না। ধন্যবাদ। এই, আমরা তো ক্লাসমেট, মানে বন্ধু। সো বন্ধুর কাছে নো সরি, ধন্যবাদ এইগুলো চলে না। ঠিক আছে, আর হবে না। ঠিক আছে গাইস, আমি চললাম। তন্ময় বাইরে অপেক্ষা করছে। বাইরে এসে দেখলাম তন্ময় বাইকের টঙের দোকানের পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমি আমার সুবিধার্থে মোবাইলটা বের করে পিক তুলে নিলাম। আমাকে পিক তোলা দেখে সিগারেট ফেলে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। আর তখন একটা সুন্দরী রাজকন্যার মতন দেখতে মেয়ে বাস থেকে নেমে আসলো। আর এদিকে তন্ময় এসে আমার মোবাইলটা নিয়ে চেক করতে লাগলো। আমি তো মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটি রীতিমতো আমার কাছে এসে, এই যে শুনেন। আমি রাজকন্যার জগৎ থেকে বাস্তবে ফিরে আসলাম। জি বলুন। ভর্তি হওয়ার কক্ষটা কোন দিকে? আমি মেয়েটিকে বলে দিলাম। সোজা গিয়ে ডান সাইডের প্রথম রুমটায়। আর মেয়েটির ধন্যবাদ না দিয়ে চলে যেতে লাগলো। আমি তখনও সেখানেই দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে কেউ পাটা ধরে রাখছে। তারপর আমি দৌড়ে গিয়ে তার সামনে চলে এসে, আপনার নামটা তো বললেন না। আমি নীলা।
বাই দ্য ওয়ে থ্যাঙ্কস। কোনো সমস্যা না। তাই এই কলেজে কি অ্যাডমিট হবেন নাকি? না আসলে আমি তো আগে থেকেই পড়াশোনা করি এই কলেজে, আর কলেজের প্রিন্সিপাল স্যার আমার মামা হয়। তা কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেন? কমার্স। আমিও তো। কিন্তু আপনাকে তো ক্লাসরুমে কখনো দেখিনি। আমি আজকে অ্যাডমিট হলাম। আপনার নামটা তো বললেন না এখনো। আমি সূর্য হুসাইন। ওকে এখন বাই, মামার রুমে চলে আসছি, কালকে কলেজে কথা হবে। ঠিক আছে। আমি তারপর আমারও কলেজের গেটে চলে এলাম। আমাকে দেখে তন্ময় আমার মোবাইলটা দিয়ে দিল। আমার হাঁটতে লাগলাম বাসায় যাওয়ার জন্য। তন্ময়। বলো। নীলাকে। নীলা হলো এই কলেজের সুন্দরী, যাকে বলে অসাম। কাউকে পাত্তা দেয় না। অনেক ছেলেই তাকে প্রপোজ করেছে, সব রিজেক্ট। আর তুমি এতক্ষণ ওর সাথে কি করলা? নীলা আমার সাথে কথা বলছে অনেক। ও। তারপর আমি আর তন্ময় কথা বলতে বলতে বাসায় আসার পথে ওর আইডি দিয়ে একটা সিম তুলে নিই। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত হয়ে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে আসলাম খাওয়ার জন্য, কিন্তু টেবিলে কিরণ মেয়েটি আর কিরণ খেতেই রইল। কি হলো, কথা মাথায় যাচ্ছে না নাকি তোর? ডিস্টার্ব করো না তো ভাইয়া। আচ্ছা ডিস্টার্ব করবো না। সূর্য তুমি বসো। আমি চেয়ারে বসা মাত্রই কিরণ খাবারের প্লেটে হাত ধুয়ে চলে গেল। আর আমি দাঁড়িয়ে পড়লাম এমন দৃশ্য দেখে। দাঁড়িয়ে পড়লে কেন? তুমি বসো। আমার মেয়েটা ওর আব্বুর লাই পেয়ে পেয়ে বাদর হয়ে গেছে, ও ওরকমই। বসো। তন্ময় আমার হাত ধরে বসিয়ে দিল। তারপর কাজের মহিলা রহিমা আমাদের খাবার এগিয়ে দিলেন। আপনাদের বলা হয়নি যে কিরণ ও তন্ময়ের আব্বু কি করে? আঙ্কেল সৈন্য বাহিনীর প্রধান। খাওয়া দাওয়া শেষ করে তন্ময় আর আমি রুমে চলে আসলাম। তন্ময় বাথরুমে চলে গেল আর আমি বিছানায় বসে পড়লাম। বিছানায় বসা মাত্রই পানি পানি মনে হলো। আমি দাঁড়িয়ে হাত দিয়ে দেখতে লাগলাম। কি দেখছো? বিছানায় পানি কেন? কি বলছো কি? তন্ময় এসে হাত দিল বিছানায়। আসলে তো পানি। কি করবে এখন তন্ময়? আমি বুঝতে পারছি এটা কিরণের কাজ। ওকে এখানে এনে শোয়াবো, তাহলে বুঝতে পারবে। বলেই তন্ময় রুম থেকে বের হয়ে সোজা কিরণের রুমে চলে গেল। আমি বিছানার পাশে থাকা সোফায় বসে থাকলাম। তারই একটু পর চিল্লাচিল্লির আওয়াজ এলো। আমি বসা থেকে উঠে খুব দ্রুত সেখানে যেতে লাগলাম। কিরণের রুমের দরজার কাছে আসতেই শুনতে পাই, আরো 1000 বার করব, ওই ছেলেটা যতদিন এই বাসায় থাকবে ততদিন আমি এরকমই করব। তার সাথে তোর কিসের সূত্রামি? ছেলেটা এতিম। এতিম দেখেই পছন্দ না। আর কথা না বাড়িয়ে তন্ময় দরজা দিয়ে বের হয়ে আমাকে দেখলো আমি মাথা নিচু করে দুপায়ে ঠাই দাঁড়িয়ে আছি। তন্ময় আমার ঘাড়ে হাত রেখে বলল, কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। কষ্ট পাইনি, তোমার কাছে নোট হবে। আমার রুমের দিকে চলতে চলতে আর তন্ময় আমার কাঁধে হাত রেখে, কিসের নোট? ক্লাস সাবজেক্টগুলোর। এদিকে আমরা রুমে চলে আসলাম। কয়েকটা আছে, কিন্তু এই রাতে কি করবা? সুযোগ যখন রয়েছে পড়াশোনা করেই টাইম শেষ করি। ও এই ব্যাপার। তুমি টেবিলে গিয়ে বসো, আমি নোটগুলো নিয়ে আসছি। আমিও তোমার সাথে পড়বো। বলেই তন্ময় বইগুলো থেকে নোটগুলো নিয়ে আসলো টেবিলে বসে স্ট্রাটি করছি দুজন মিলে। পড়তে পড়তে যখন রাত 12:40 মতো বাজলো, তখন খেয়াল করি তন্ময় টেবিলের ওপরেই মাথা রেখে ঘুমিয়ে গেছে। আমি পড়া রেখে তন্ময়কে ডেকে দিলাম। তন্ময় গিয়ে সোফায় শুয়ে পড়ল। আমি পড়ার টেবিলে মনোযোগ দিলাম। কয়েক ঘন্টা পড়ার পর আমারও ঘুম চলে আসলো। বাথরুমে গিয়ে পুরো মাথাটা ভিজিয়ে তারপর পড়তে বসলাম। পড়তে 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 কেমন করে ঘুমিয়ে গেলাম বইয়ের উপরেই। সকাল হলে সেই টিয়া পাখিদের ডাকে ঘুম ভাঙল। চেয়ার থেকে চোখ খুঁজতে খুঁজতে দাঁড়িয়ে পড়ি। চোখ ঘষাঘষি শেষ হলে দেখতে পাই সোফায় তন্ময় নেই। সোফার নিচে ফ্লোরে তন্ময় শুয়ে আছে। আমি বাথরুমে গিয়ে রেডি হয়ে তন্ময় ডেকে দিলাম। তন্ময় বাথরুম থেকে সে আমায় বলল, সূর্য, আমার না শরীর কেমন যেন খারাপ লাগছে।
কি হয়েছে? মাথা ব্যথা করছে, আজ কলেজে যেতে পারবো না, তুমি চলে যাও। বড়লোকের ছেলে তো, মাত্র রাত 12টা পরেই মাথা ব্যথা। তেমন কিছু না, আমি আন্টিকে বলে দিবনি তোমার মাথা ব্যথা করছে। আমি গেলাম। তারপর আমি ডাইনিংয়ে গিয়ে রুটি আর চেলি নিয়ে খেতে, তারপর পানি খেয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। বাগানে আসতেই দেখতে পেলাম আন্টি বাগানের একটা ছাউনির নিচে বসে বসে কাজের লোকদের বাগানের পানি দিয়ে দিচ্ছি। আমি আন্টির কাছে আসতেই আন্টি বলল, কিছু বলবা? তন্ময়ের শরীর ভালো নেই, গতকালকে রাত জেগে পড়ায় মাথা ব্যথা করছে। আমার কথায় আন্টি হতবাক হয়ে, কি বলো, রাত জেগে পড়েছে? জি আন্টি। আমি তো এর আগে শুনিনি, তাই অবাক আমি। তুমি চিন্তা করো না, আমি ডাক্তার দেখাচ্ছি তাকে। তারপর আমি পেছনে ঘুরতেই সূর্য শুনো। আমি আন্টির দিকে ঘুরে, আমায় বলছেন? তুমি সূর্য, তাই তোমাকেই বলছি। আমার নাম সূর্য। সে যাই হোক, এই নাও কিছু টাকা। আন্টি আমার দিকে টাকাগুলো দিয়ে, কিসের টাকা? কিছু জামা কাপড় কিনে নিও মার্কেট থেকে। এক শার্ট আর প্যান্ট কতদিন যাবত পরবে? এতে কিরণও তোমায় দেখতে পারে না। আমার টাকাগুলো নিতে মন চাইছিল না। টাকাগুলো না নিয়েও আমার কোনো অপশন নেই, তাই আন্টির কাছ থেকে টাকাগুলো নিয়ে আমি কলেজে এসে পড়লাম। কলেজে এসে তানিয়া ও বাকিগুলোকে দেখতে পেলাম। আমাকে একা পেয়ে তানিয়া, আসিফ, রাসেল, রাকিব ও আনাস চলে আসলো আমার কাছে। তানিয়া আমার কাছে এসেই তার ঠোঁট চোরা দিয়ে আমার গালে ছুঁয়ে দিল। তারপর তানিয়া যা বলল সেগুলো তানিয়াকে নিয়ে কল্পনাও করিনি আমি। আমাকে ক্ষমা করে দিন সূর্য। আমি চুমুর জায়গায় হাত দিয়ে মুছে চুমু খেয়ে ক্ষমা। আমার কথায় সবাই হো হো করে হেসে দিল। আরে চুমু খাওয়ার জন্য না, তাহলে কিসের জন্য ক্ষমা? সেদিন রাতের জন্য। ও, তা আমি ওই ব্যাপারটা ভুলে গেছি। ঠিক আছে, চুমু খাওয়ার কারণ হলো তুমি তন্ময়কে এই ব্যাপারে জানাওনি, তাই। কিসের জন্য এসব খারাপ কাজ করো তোমরা? এই তো তানিয়ার জন্য। তানিয়ার জন্য মানে? মাইন্ড হলো তানিয়া তো অনেকে টিয়া পাখি গিফট করছিল, আর টিয়াগুলো কিনছিল ওর কাছের এক আত্মীয়ের থেকে, তাও বাকিতে। আর সেই আত্মীয়টা টাকার জন্য তানিয়াকে প্রেশার দেয়, কিন্তু তানিয়ার আম্মু তানিয়াকে এত টাকা দিতে পারবে না সাফ সাফ জানিয়ে দেয়। আর আমাদের কাছে এত টাকা ছিল না, আর এর জন্য এই কাজটা করা হয়েছিল। আমরা রিয়েলি সরি। ঠিক আছে, আমরা বন্ধু, সো সরি বলার প্রয়োজন নেই। ওকে। একটা কথা জিজ্ঞেস করবো কি তোমাদের কাছে? আমাদের কাছে নয় তো কার কাছে জিজ্ঞেস করবে? অবশ্যই করতে পারো। কিরণকে তো ক্লাসরুম বাদে কোথাও দেখতে পাই না আমি। ও, ওই অহংকারী মেয়ে তন্ময়ের বোন হলে কি হবে? ড্যামাগ আছে। ভাই যেমন সাদাসিধা, তার বোনটা তারই বিপরীত। আমি তো এত কিছু জিজ্ঞেস করছি না, সে কই সেটা বলো তোমরা। কই আর হবে, বুকরুমে পড়াশোনা করছে। পড়াশোনা আর নিজেকে অহংকার করেই ব্যস্ত থাকে। ভালো কথা, তন্ময় আজ আসবে না। না, ওর মাথা ব্যথা, তাই আজকে আসবে না। তারপর আমি নীলাকে দেখতে পেলাম কলেজে ঢুকছে, আর আমি ওর দিকে তাকিয়ে আছি। তাই দেখে ফাজিলগুলোর দল বলে উঠল, নীলার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। মানে? সে কাউকে পাত্তা দেয় না। আমাদের তন্ময়কে তো নীলা রিজেক্ট করে দিছে। কি বলো কি তোমরা? তন্ময়কে রিজেক্ট? তন্ময়কে দেখে তো কিছুই বোঝা যায় না। হ্যাঁ, তন্ময়কে রিজেক্টেড করেছে। আর সেসব অনেক কাহিনী। তন্ময় একটা সময় নীলাকে ওয়ান সাইডেড লাভ করত। আমাদের প্যারাপিটিতে নীলাকে বলেও দেয়, কিন্তু নীলা ওকে খুব খুব অপমান করে, তাও আবার কলেজের সবার সামনেই। পরে তন্ময় আর ফিরেও তাকায়নি নীলার দিকে। নীলা যদি আমাকে কলেজের সবার সামনে প্রপোজ করে, তাহলে তোমরা আমায় কি দিবা? পারবো না, শুধু শুধু সময় নষ্ট হবে তোমার। আচ্ছা, বাজি ধরা যাক তাহলে। কি বাজি ধরবি শুনি? আমি তারপর পকেট থেকে 10,000 টাকা আন্টির দেওয়া সেগুলো বের করলাম, এই টাকাগুলো। আর তোমরা? আমি একাই 10,000 টাকা বাজি। আচ্ছা, টান তাহলে। তারপর আরো কিছু সময় আড্ডা দিয়ে ক্লাসে সবগুলো করে তানিয়ার থেকে নোটগুলো নিয়ে মার্কেটে চলে আসলাম নতুন কিছু পোশাক কিনতে। কয়েকটা প্যান্ট, টি শার্ট ও শার্ট কিনে মার্কেট থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে ওভার ব্রিজের কাছে আসতেই
আমার চোখ আটকে গেল ওভার ব্রিজের ওপরে। দেখতে পাই কিরণ একটা ছেলের সাথে কথা কাটাকাটি করছে, খুব চিল্লা চিল্লিও করছে। আমি সেখানে ঠায় দাঁড়িয়ে ঝগড়াটা অনুভব করতে থাকলাম। হঠাৎ করে ছেলেটা কিরণকে থাপ্পড় লাগিয়ে দিয়ে নেমে আসতে লাগলো ওভার ব্রিজ থেকে, আর কিরণ ওভার ব্রিজের ওপরেই বসে কেঁদে দিল। আমাকে সেই ছেলেটা ওভার ব্রিজের নিচে এক নজর দেখেই চলে গেল, আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে বাসার দিকে এগোতে থাকলাম। নিজের রুমে গিয়ে দেখি তন্ময় ঘুমিয়ে। আমি বিছানার এক সাইডে মার্কেটের প্যাকেটগুলো রেখে বাথরুমে একটা প্যান্ট ও টি শার্ট দিয়ে গোসল সেরে সেগুলো পরে বের হলাম। বাথরুম থেকে এসে দেখি তন্ময় জেগে আছে এখন। আজকে কলেজ থেকে আসতে দেরি হলো যে? আর বলো না, আন্টি কিছু টাকা দিয়েছে, আর সেগুলো থেকে নতুন কিছু প্যান্ট শার্ট কিনছি। ও, ভালোই তো দেখাচ্ছে, কিন্তু কি? যেটা বলবো সেটাতে আবার রাগ করবা না তো? আচ্ছা, রাগ করবো না, তুমি বলো। তোমার দাড়ি আছে হালকা, কিন্তু তুমি যদি সেলুনের একবার মেশিনে কাটলে ভালো দেখাবে তোমায়, আর তার সাথে চুলগুলো একটু কাটবে। আচ্ছা, কালকে কলেজে যাওয়ার পথে কেটে নিব। আচ্ছা, তোমার মাথা ব্যথা কি কমছে? হ্যাঁ, তুমি যাওয়ার কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে দেখে যায়, আর কিছু ওষুধ দিয়ে আমায় বলে রাত যেন না জাগতে। ওষুধ খাওয়াতে ভালোই লাগছে, আর অনেক বড় ঘুম দেওয়ায় মাথার ব্যথাটাও চলে গেছে। ও, তাহলে তো ভালোই। আর তোমার রাত জাগার দরকার নাই। আজকে একটা জায়গায় যাই বেড়াতে। কোথায়? গেলে না হয় দেখতে পাবা। না ভাই, রাতে যেতে পারবো না, রাতে পড়তে হবে। পড়াশোনা করে কোন মহারাজ কি করছে? তোমাদের সব আছে, আমার কিছু নেই। আমাকে পড়াশোনা করে নিচের পায়ে দাঁড়াতে হবে। তাহলে এখন কার পায়ে দাঁড়িয়ে আছো? এই পা সেই পা না, এটার অর্থ হলো যোগ্যতা। ভালো, রাতে বেশি সময় লাগবে না, জাস্ট 1 ঘন্টা। না ভাই, তারপরে একটু রুম থেকে বের হয়ে ছাদে চলে আসি। ছাদের দোলনাটায় বসে নোটগুলো নিয়ে পড়তে থাকি। ছাদের দোলনার জায়গায় ছাউনি থাকায় বাতাস আসছে, আর ছাদে ফুলের টব গাছ থাকায় ঠান্ডা বাতাস আসছে। আর এই প্রথম আমি এই বাসার ছাদে আসলাম, পড়তেও খুব ভালো লাগছে। হঠাৎ করি কে যে আমি সহ আমার নোটগুলো পানি দিয়ে সিঁচিয়ে দিল। আমি এক আকাশ বিরক্তি নিয়ে নোটগুলো থেকে সামনে তাকালাম। দেখতে পেলাম কিরণের হাতে ফুল গাছে পানি দেওয়া ট্যাপটা। আমি নিজেকে শান্ত রাখলাম। এভাবে ভিজিয়ে দিলেন কেন আমায়? আমার বাড়ি, আমার ছাদে, আবার আমারই দোলনায় বসার সাহস কি করে হলো তোর, ফকিন্নির বাচ্চা? আমি জানতাম না এটা আপনার দোলনা, মাফ করবেন। যা সর, আর কোনোদিন ছাদে আসবি না। জি। তারপর রুমে চলে আসলাম। আমাকে কাক পাখির মতো ভেজা অবস্থাতে দেখি তন্ময় জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কেমন করে? তোমাদের সুইমিং পুলের ওখানে হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছিলাম, আর আমি হঠাৎই পড়ে গেলাম পানিতে। মিথ্যে কথা বললাম আমি, আর আমার কথায় তন্ময় হেসে দিল। পড়াশোনা করো ঠিক আছে, তাই বলে কি সুইমিং এর সেখানে যেতে হবে? তন্ময়ও মিথ্যা বলছে। আমি আর তন্ময় এই কথাটা যেদিক থেকে এসেছে সেদিকে তাকালাম। দেখতে পেলাম আনাস, আসিফ, রাসেল, রাকিব ও তানিয়া দরজার কাছে দাঁড়িয়ে। কিন্তু ওরা হঠাৎ এইখানে, আর আমাকে পানি দিয়ে সেচানোটা কি ওরা দেখছে? আর দেখবি বা কেমন করে? আমি ছাদ থেকে বের হওয়ার সময় ওদেরকে দেখিনি। এভাবে হাজারটা প্রশ্ন ঘুরঘুর করতে লাগলো নিচের মনেই। আর তখনই তন্ময়, কিরে তোরা এখানে হঠাৎ? আর সূর্য মিথ্যা বলছে মানেটা বুঝলাম না। সকালে কলেজে সূর্যের কাছ থেকে শুনলাম তুই অসুস্থ, তাই আমরা তোকে দেখতে আসলাম। আর আমরা যখনই তোদের বাসার নিচে আসি তখন আমাদের গায়েও পানি এসে পড়ে। কথাগুলো বলে আসিফ সহ বাকিগুলো রুমের ভেতরে এসে ওদের পিঠ দেখায়। আমি আর তন্ময় দেখছি, আসলেই তো আমার সাথে সাথে ওরাও ভিজে গেছে। হয়তো নিচের বৃষ্টির পানি ঝরে যাওয়ার সেই পাইপ দিয়ে পানিগুলো গিয়ে ওদের গায়ে পড়ছে। আমি মনে মনে, তারপর কি হলো? তারপর আর কি, আমাদেরকে এভাবে পানিতে ভিজালো, তাই দেখতে ছাদে চলে আসি। ছাদের দরজার কাছে আসতেই দেখতে পাই তার বোনের হাতে পানির ট্যাপটা, আর সূর্যকে বকাবকি করছে। হুম, তোর কোনো দোষ ছিল না তো? ছিল। কি দোষ শুনি?
আমি কিরণের দোলনাটায় বসে পড়ছিলাম, আর সেই জন্যই ওর দোলনাতে তো আমাকেই বসতে দেয় না, আর তোমায় কেমনে বসতে দেবে? তারপর আমি মার্কেট করার ব্যাগ থেকে 3/4 প্যান্ট আর একটা টি শার্ট নিয়ে বাথরুম থেকে পাল্টে আসলাম। এসে দেখি ওরা সবাই কথা বলছে বিছানায় বসে। আমিও বসে পড়লাম। কাজের বেটি রহিমা এসে সবার জন্য হালকা নাস্তা দিয়ে গেল। আমি বাথরুমে থাকা অবস্থাতেই নাকি আজকের সকালের সব কথা বলে দিয়েছে তন্ময়কে। তাই তন্ময় আমাকে বলল, তুমি যদি নীলাকে ভালোবাসার জালে ফালাতে পারো তো আমি তোমায়ও আমার বন্ধুর একটা ট্রিট দেব। হ্যাঁ, আমি মাথা নাড়িয়ে বন্ধুদের সাথে অনেক কথা বললাম। আর রাতের খাবারটি স্পেশাল করে আমাদের রুমেই দিয়ে যায়। আমরা অনেক মজা করে খেয়ে দিয়ে ওদেরকে বিদায় করলাম বাসা থেকে। তন্ময় আর রাত জাগবে না, তাই আমি তানিয়ার সেই নোটগুলো নিয়ে পড়তে থাকি। রাত 12টা। তারপর 1, 2, 3, 4 ফজরের আজান হয়ে যায়। 5-6 ঘন্টা পড়াশোনা করছি, আর আজানের সময় পড়াশোনা বাদ দিয়ে ব্রাশ ও ফ্রেশ হয়ে নামাজ পড়ে মোনাজাতে দোয়া করি আমি কলেজের পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারি। দোয়া শেষে আবারও নোটগুলো নিয়ে পড়তে থাকলাম। একটা ভালো বিষয় হলো, আমার রাত জাগা দেখে টিয়া পাখিগুলো রাত জাগে। বলতে গেলে ওরাই আমার প্রকৃত বন্ধু। সকাল হলে টিয়া পাখিগুলো ডাকতে থাকে। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি 8টা বাজে। আমি তন্ময়কে বলে দিলাম কলেজে দেখা হবে। তারপর আমি নাস্তার টেবিল থেকে একটা পাও আর কলার সাথে ওয়াটারের বোতল নিয়ে খেতে খেতে বের হয়ে গেলাম বাসা থেকে। রাস্তায় হাঁটছি, কাঁধে কলেজের জন্য কিছু বই, হাতে পাও কলা। পাও আর কলাটা খেয়ে পানিটা টকটক করে খেয়ে ছুঁড়ে মারলাম রাস্তার সাইডে। রাস্তার একপাশে একটা সেলুনে ঢুকে পড়লাম। শহর তো, তাই 7 থেকে 8 মধ্যে সেলুনগুলো খুলে দেয়। নিজের ইচ্ছে মতো একটা নিউ কাটিং ও দাড়িগুলো সেলুনের মেশিনের এককে দিয়ে কেটে কলেজে চলে আসলাম। কলেজের গেট দিয়ে ঢোকা মাত্রই খেয়াল করলাম কলেজের ছেলে মেয়ে সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আর রাসেল, রাকিব, আনাস, আশিও, তানিয়াও, আবার তার সাথে তন্ময়ও। আমি ওদের কাছে এসে, কিরে হা করে তাকিয়ে আছিস কেন? মামু, জোশ লাগছে তোকে। বুঝছি, আর কাটিং মিটিং দেয়া যাবে না। আমার কথায় ওরা সবাই আমার দিকে তাকালো। আরে না, এটাই দিবি। আমিও ভাবছি তোর মতন কাটিং দিব। আচ্ছা দিস। তারপর আমরা সকলেই আড্ডাতে মেতে উঠলাম। আমি খেয়াল করি প্রায় সবাই আমার দিকে তাকিয়ে আছে। একটা মেয়ে এসে আমাকে বলল, ভাইয়া, আপনার সাথে নীলা কথা বলবে। কোথায় সে? ওই যে ওইখানে। মেয়েটি হাত দিয়ে দেখিয়ে দিল একটা গাছের নিচে। তারপর সে চলে গেল। আমি আমার বন্ধুদেরকে বললাম, শোন শোন, আমাকে সিগন্যাল করছে নীলা। আচ্ছা যা, আর হ্যাঁ, অল দি বেস্ট। তারপর আমি সেই গাছের নিচে বেঞ্চটাতে গেলাম। এসে দেখি নীলা ও তার বান্ধবীরা হাসাহাসি করছে। আমাকে দেখে নীলার বান্ধবীরা চলে গেল। কিছু বলবা নীলা? এখানে বেঞ্চে বসো। নীলার কথায় আমি বেঞ্চে বসে বললাম, এবার বলো কি বলবা? সেদিন তোমায় প্রথম দেখার পর তো আর কোথাও দেখতে পাইনি। কই, আমি তো গতকালকেও কলেজে আসছি এবং তোমাকেও দেখছি। তাহলে বোধহয় আমি খেয়াল করিনি। হয়তো না, খেয়াল করাটাই তো স্বাভাবিক। তোমার বাড়িতে কে কে আছে? আমি অনাথ। ও সরি। নো প্রবলেম। আমরা তাহলে আজ থেকে ফ্রেন্ড, কি বলো? ওকে। আরেকটু কথা বলার পরেই ক্লাস শুরু হওয়ার বেল দিল। ক্লাসে আমি আর নীলা পাশাপাশি বসলাম। ক্লাস করার সময় কিরণ আমার পেছনে তাকিয়েছিল আমাদের দিকে, আর আমিও তাকাই। আমার তাতেই চোখাচোখি হয়। পরে কিরণ আবার সামনের দিকে নিজের ফোকাস করে। সবগুলো ক্লাস শেষে তানিয়ার নোটগুলো তানিয়াকে দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়লাম। আর তখনই নীলা এসে আমায় বলে, আমাকে একটু বাসা অব্দি এগিয়ে দিবা? তোমার বান্ধবীদের সঙ্গে যাও।
তোমার সাথে যেতে চাই। কি আর করার, চলো। তারপর চলতে লাগলাম আমরা দুজন, আর কলেজের প্রায় সবার দৃষ্টি আমাদের দিকে। হয়তো তারা ভাবছে আমার মতো সাধারণ বলো, কি বলবা? কিন্তু কিভাবে বলবো তাই ভাবছি। তাহলে আর বলা দরকার নেই। কিন্তু বলাটা খুব জরুরি। কি আছে বলো? তুমি আবার রাগ করবে না তো? রাগ করবো না, এবার বলো। তোমার নোটগুলো একদিনের জন্য আমার লাগবে, দিবি কি আমায়? নিলে একটা নিঃশ্বাস ছেড়ে। এই নাও নোট, এবার হ্যাপি? নীলা ব্যাগ থেকে নোটগুলো আমার হাতে ধরিয়ে দিল। তারপর আর সারা রাস্তায় কথা হয়নি। নীলা ওর বাসার নিচে নেমে গেল। নীলাদের বাসা মোটামুটি ভালোই আছে। তারপর আমি রিক্সায় করে তন্ময়তে বাসায় চলে আসি। রিক্সা থেকে নেমে মামুর ফাড়াটা দিয়ে বাসার গেট পেরিয়ে যখনই আমি ভেতরে ঢুকতে যাব তখনই। ওই দাঁড়া। জি, কিছু বলবেন? ক্লাসরুমে আমার দিকে তাকাইছিলি কেন? আপনি তো তাকিয়েছিলেন। কি বললি? মুখে মুখে তর্ক? আমার আর বুঝতে বাকি রইল না। এখন হাওয়া গরম, তাই আর কথা না বাড়িয়ে এক দৌড়ে নিজের রুমে আসলাম। রুমে এসে দেখি তন্ময় বসে বসে টাকা গুনছে। এগুলো কার টাকা? তোমার টাকা, 5,000 টাকা এখানে, আর বাকিগুলো নীলা তোমায় কলেজের সবার সামনে আই লাভ ইউ বললে দেবে রাসেল। আচ্ছা, আমার কোনো সমস্যা নাই। তারপর আমি তন্ময়ের কাছ থেকে টাকাগুলো নিয়ে নিজের পকেটে রেখে দিলাম। এভাবেই আমাদের সকলের দিন কাটতে থাকলো। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ। পরীক্ষার আগে প্রতি রাতেই বই নিয়ে পড়ে থাকতাম, আবার ঘুমিয়েও যেতাম। নীলার সাথে বন্ধুর সম্পর্কটা আরও বাড়তে থাকে। নীলা আমার পরীক্ষার আগে বলেছিল আমি যদি ভালো রেজাল্ট আনতে পারি তো আমাকে একটা কথা বলবে, তাও আবার কলেজের সবার সামনে। আর কিরণের যন্ত্রণার কারণে রাতের খাবার রুমে দিয়ে যায়। কাজেই বেটি রহিমা, আনাস, রাসেল, রাকিব, আসিফ ও তানিয়ার সাথেও বেশ বন্ধুত্ব মতো কথা বলা বলি হয়। আজকে আমাদের সেকেন্ড ইয়ার ফার্স্ট পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। কলেজে যাওয়ার সময় নীলাকে সাথে নিয়ে গেলাম। কলেজে আসা মাত্রই রাসেল তৌরিশ আমাকে যা বলল তাতে আমার মনে হলো এই তো, আজ থেকে আবারও সেই নেতাগিরি করবে কিরণ। কিরণ ফার্স্ট হয়েছে। কি বলছিস? তারপর আমি দৌড়ে গিয়ে বোর্ড টানানো রেজাল্ট শিট দেখতে লাগলাম। দেখতে পেলাম আমি সবার উপরে, মানে ফার্স্ট হয়েছি, আর দ্বিতীয়তে পড়ে আছে কিরণ। আমার থেকে আজকে আর কেউ খুশি হলো না। আমি পিছনের দিকে তাকিয়ে ঘুরতেই দেখি সব বান্দরের দল আমার পেছনেই দাঁড়িয়ে আছে, কিন্তু নীলা নেই। ট্রিট চাই মামু। সর শালা, তোরে ট্রিট দিব না, মিথ্যে বলছিস আমায়? ওরে না হয় না দিলি, আমাদের ট্রিট চাই। আচ্ছা চল, কিন্তু রাসেল আসতে পারবো না। বেচারা মানুষ, চল নিয়ে যাই। ঠিক আছে, এবারের মতো। তারপর আমরা কলেজের সাইডে একটা রেস্টুরেন্টে চলে আসলাম এবং ইচ্ছে মতো ওদেরকে খেতে বললাম। ওরা ইচ্ছে মতো খেলো। খাওয়া দাওয়া শেষ হলে আমি রাসেলের সেই বাজি ধরার টাকা থেকে 3,000 টাকা দিয়ে দিই রেস্টুরেন্টে, আর আছে 1,000 টাকা। বাকি 1,000 টাকা খরচ করে ফেলেছি। রেস্টুরেন্ট থেকে বের হওয়া মাত্রই কানে মাইকের আওয়াজ আসলো। কণ্ঠটা খেয়াল করতে বুঝতে পারলাম এটা নীলার কণ্ঠ। কলেজের সবাইকে নীলা ডাকছে, আর বিশেষ করে কমার্সের ফার্স্ট বয় মানে আমাকে। আমরা সবাই সেখানে চলে আসলাম। মাঠের এক কোণে একটু উঁচু সিঁড়িতে মাইক স্পিকার দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে বলল সবার উদ্দেশ্য করেই, তোমরা অনেকেই আমাকে পছন্দ করো, কিন্তু আমি একটা ছেলেকে পছন্দ করি, আর তার সাথে বন্ধুত্বটা হওয়ায় তাকে খুব ভালো করে চিনি নেই, কিন্তু কখন যে সেই পছন্দ থেকে ভালোবাসাটা হয়ে গেছে জানি না। আর আমি তাকে কথা দিয়েছি আজকে তাকে কলেজের সবার সামনে আমার মনের কথা, আমার ফিলিংসের কথা বলবো। তাই প্লিজ সবাই দোয়া করবেন যেন সে আমার ফিলিংসের কথাটা শোনার পর রাজি হয়ে যায় আমাকে মেনে নিতে। কে সেই ছেলে? কলেজের একটা ছেলে। সে হলো সূর্য। নীলার এই কথা বলার পরেই আমার উপরে ফুলের পাপড়ি উঠতে লাগলো। উপরে চেয়ে দেখলাম বেলুন ফুলের পাপড়ি ছিল। আমি তারপর তন্ময়ের দিকে তাকালাম।
তন্ময় বলল, ইমোশনাল হওয়ার দরকার নেই, তুই গিয়ে রিজেক্ট করে দে। কিন্তু ভাই, আমি তো নীলাকে ভালোবেসে ফেলেছি। আর বাজিতে এতটুকুই ছিল যে কলেজের সবার সামনে নীলা তার ভালোবাসার কথা বলবে। বাজিতে এতটুকুই ছিল। আর সত্যি কি ভালোবেসে ফেলছো নাকি নীলাকে? জি ভাই। তাহলে আর কি করার, আমার চাওয়াটা না হয় অপূর্ণই থাক। যাও, তুমি ওর পাশে গিয়ে বলো যে তুমি ওকে ভালোবাসো। ধন্যবাদ ভাইয়া আমার ভালোবাসাটা বোঝার জন্য। তারপর আমি গিয়ে নীলাকে জড়িয়ে ধরি কলেজের সবার সামনেই। আর সবাই হাতে তালি দিয়ে ওঠে। আর তন্ময় নিজের চোখের পানিটা মুছে সেও হাতে তালি দেয়। তারপর আমি আর নীলা কলেজ থেকে বেরিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করি। নীলা সারাক্ষণ আমার হাতটা ধরেছিল। বিকেলের দিকে নীলাকে বাসায় পৌঁছে দিয়ে দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম। তারপর তন্ময়দের বাসায় চলে আসি। আন্টিকে নিজের হাতে খাইয়ে দিলাম মিষ্টি, এবং কি সবাইকে, দাদুকেও। সবাই জিজ্ঞেস করেছিল কিসের জন্য এটা। আমি উত্তরে বলেছিলাম আমি ভালো রেজাল্ট করেছি আর সেই জন্যই এটা। তারপর রুমে চলে আসলাম তন্ময়কে মিষ্টি খাওয়ানোর জন্য। কিন্তু তন্ময় রুমে নেই। রুমে আছে সেই সাতজনী কিরণটা, বসে আছি বিছানায়। আমাকে দেখে উঠে দাঁড়ালো। এখানে আপনি হঠাৎ? তোরে কি এর জবাব দিতে হবে নাকি? আর এটা কি তোর বাপের বাড়ি? না, এটা তো তোর বাপের বাড়ি। কিছু বললি মনে হয়। বলছি, আমি ফার্স্ট হয়েছি, এই নিন মিষ্টি মুখ করেন। আমি মিষ্টির প্লেটটা তার সামনে এগোতেই সে হাত দিয়ে ছাড়ি মেরে ফেলে দিল। আর মিষ্টি কেন, প্লেটটাও ফ্লোরে পড়ে ভেঙে গেল। আমি মিষ্টিটার দিকে তাকিয়ে আছি। মিষ্টিটা গড়াতে গড়াতে কারো পায়ের কাছে আটকে গেল। উপরের দিকে চেয়ে দেখতে পেলাম তন্ময় ও আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি কিরণের কাছে সে জোরে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন। তারপর কিরণ আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলতে লাগলো, আর এখন টাকাগুলো ফেরত পাবো না। তাহলে আর কি করার, চলো পার্টি করা যাক। কিন্তু তোমার সাথে নীলাকে আসতে হবে। নীলার তো রাতে বাসার বাহির আসা বারণ। তোমার আর নীলার জন্য পার্টিটা, তুমি একবার বলে দেখো। এত করে যখন বলতেছ তখন একবার ট্রাই করা যায় বলে নীলাকে ফোন দিলাম। কি করো? এই তো শুয়েছিলাম। আজকে রাতে তোমাকে আমার সাথে একটা পার্টিতে যেতে হবে। তুমি তো জানোই রাতে আমার বাসা থেকে বের হওয়া বারণ। আর সবচেয়ে বড় কথা, আম্মু মাঝে মধ্যে আমার রুমে এসে দেখে আমি কি করি না করি। প্লিজ আজকের রাতটা একটু। ওকে, আই উইল ম্যানেজ ইউ। তারপর আমি ফোনটা কেটে দিলাম। তন্ময় সবকিছুই শুনছিল। কি হলো, রাজি হয়েছে? চলো রেডি হওয়া যাক। তারপর আমরা দুজন রেডি আন্টির কাছে আসলাম পার্টি করে রাত হবে বলার জন্য। দেখলাম আন্টি ড্রয়িং রুমে বসে সিরিয়াল
চালাতে পারি। আমি তন্ময়কে চাবিটা দিলাম। তন্ময় চালাতে লাগলো বাইক। মেইন রাস্তায় এসে পড়ি। আচ্ছা সূর্য, আজকে যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয় তখন কি হবে? তন্ময়ের কথায় আমি চারপাশে তাকালাম। তখনই দেখতে পেলাম একটা বাস খুব দ্রুত গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে ছুটে। অ্যাক্সিডেন্ট আমাদের খুব কাছেই চলে এসেছে। মানে? তারপর আমি তন্ময়কে দেখলাম সেই বাসটাকে, আর তখনই বাসটা হঠাৎ করে আমাদের ঠিক একটু দূরেই থেমে গেল। লাইটটাও বন্ধ হয়ে গেছে বাসটার। আমরাও শক খেলাম। তাই তন্ময় বাইকটি স্টার্ন করে সেই বাসটার কাছে আসলাম। তখন হঠাৎ করে বাসের সামনে একটা বাতি জ্বলে উঠল। তখন আমাদের আর সহ্য হলো না বাসটার লাইটের কাছে দেখতে, তাই দু হাত দিয়ে চোখটা ঠেকে নিলাম। আর তখনই বদমাইশের দলগুলো বাস থেকে নেমে আমাদের জড়িয়ে নিল। আমরা পেছন দিকে তাকিয়ে দেখি তানিয়া, আনাস, রাসেল, রাকিব ও আসিফ। এগুলোর মানে কি রে? আমরা মজা করলাম তোদের সাথে, ভয় পেয়েছিস বুঝি? আমাদের কোথায় দেখলি আর কেমনই বা জানতে পারলি আমরা বাইকে আছি? সেটাই। তোদের রিসিভ করতেই তো এই বাসটা ভাড়া করা হয়েছে। আর তন্ময়, তোর বাসার দারোয়ানের কাছে শুনি তোরা একটু আগেই বের হয়েছিস, তাই খুঁজে বের করতে আমাদের সময় লাগেনি। তোরা আবার কোথায় যাবি? আমার নীলাকে আনতে হবে। তোর জেবকে গিয়ে তুই নিয়ে আয়। তার তন্ময়কে লাগবে কেন? আরে ও বাইক চালাতে পারে না। ও আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি আসিস। বলেই হারামিগুলো বাসে উঠে চলে গেল। আর আমরা আবার গিয়ে বাইকে উঠে নীলাদের বাসার নিচে চলে আসলাম। বাসার নিচে এসে নীলাকে ফোন করলাম। নীলা বলল আরেকটু অপেক্ষা করতে। একটু অপেক্ষা করার পর দেখতে পেলাম নীলা বাসার পিছন দিক থেকে বের হয়ে আসলো। তারপর নীলা আমার পেছনে বসে পড়ল। বাইক চালাতে লাগলো তন্ময়। শোনো না, আমার খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন? বিছানার উপর কোলবালিশ রেখেও আসছি কাঁথা মুড়ি দিয়ে, তারপরও খুব ভয় লাগছে। যদি কোনোভাবে টের পায় তবে কি হবে? টেনশন করো না তো, কিছুই হবে না। তারপর নীলা আমার পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম পার্টিতে। অনেক আনন্দ হইচই করলাম। খাওয়া দাওয়া হলো। পার্টি শেষ করে নীলাকে পৌঁছে দিয়ে তন্ময় আর আমি বাসায় চলে আসলাম। গেটের সামনে সে দারোয়ানকে কয়েকবার ডাক দিলে সে এসে গেটটা খুলে দিল। আমরা ভেতরে গিয়ে দেখি রুমটা পরিষ্কার করে রেখেছে কাজের মহিলাটা। অনেক রাত হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজ এসেও নীলাকে পেলাম না, তাই নীলাকে ফোন করলাম, কিন্তু ফোনেও পেলাম না। তার একটু পর তানিয়া আমার কাছে এসে বলল, কি হয়েছে? খুব চিন্তিত মনে হচ্ছে। নীলাকে গতকাল বাসায় পৌঁছে দেওয়ার পর থেকে ওর আর কোনো খবর নেই। হতে পারে কালকে অনেক রাত জাগার কারণে টায়ার্ড হয়ে ঘুমিয়ে আছে। হতে পারে কালকে অনেক রাত জাগার কারণে টায়ার্ড হয়ে ঘুমিয়ে আছে। হতে পারে, আর না হলে ডিস্টার্ব করলাম না। গুড। আমাকে একটা হেল্প করতে পারবি? চেষ্টা করতে পারি, বলো। তন্ময়কে আমি হাই স্কুল লাইফ থেকে খুব পছন্দ করি। কি? আমাদের তন্ময়? তুই একটু বলে দে না ওকে। চেষ্টা যখন করবি বলেছি, তখন আজকেই তন্ময়কে বলে দিব। এবার হ্যাপি তো? ওই দেখ, কলেজের গেট দিয়ে তন্ময় আসছে। আমি গেলাম, তুই বলে দিস কেমন? ভাইয়া শোনো, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। তানিয়াকে তোমার কেমন লাগে? ভালোই লাগে, কিন্তু হঠাৎ এ বিষয়? তানিয়া তোমায় হাই স্কুল থেকে ভালোবাসে। কি? তানিয়া এত বড়? কি? তানিয়ার এত বড় কথা আমাকে লুকিয়েছে? মেয়ে মানুষ কি মুখ ফুটে বলতে পারে নাকি? বুঝে নিতে হয়। আচার আচরণে তানিয়া খুবই ভালো একটা মেয়ে, সেটা তুমিও জানো। তানিয়া অনেক ভালো মেয়ে, কিন্তু ওর জন্য আমার কোনো ফিলিংস নাই। কার জন্য আছে ফিলিংস? নীলার জন্য, তাই না তন্ময় ভাই? তোমার যেমন নীলার জন্য ফিলিংস কাজ করে, ঠিক তেমনই ভাবে নীলা তোমার জন্য কোনো ফিলিংস নাই। আর এখানে তানিয়ার তোমার জন্য ফিলিংস কাজ করে,
কিন্তু তোমার ফিলিংস কাজ করে না। তাহলে এখন আমার কি করণীয়? যে তোমাকে পাত্তা দেয় না তার পিছনে না ঘুরে যে তোমায় ভালোবাসে তার ভালোবাসাটা সম্মান করে এগিয়ে যাওয়া। সূর্য ভাই, তা তানিয়া কোথায়? দেখো গিয়ে, কোথাও বসে বসে তোমার কথাই ভাবছি। ওকে, আমি গেলাম, ক্লাসে দেখা হবে। তন্ময় চলে গেল। আমি আরেকবার নীলাকে কল দিয়ে ক্লাস করতে গেলাম। সবগুলো ক্লাস শেষ হলে বাসায় চলে আসলাম। এভাবেই একদিন কেটে গেল। এখন আর রাত জাগতে পারি না। ব্যাকপ্যাক করতেই থাকি। কলেজে সবসময় হাসি খুশিতে থাকতে দেখি ওদের। আজকে আর কলেজে গেলাম না, নীলার সাথে দেখা করব ভেবে বাসা থেকে বের হই। কিছু গিফট কিনে তারপর ওর বাসায় চলে যাব। রাস্তা থেকে হাঁটছি, তখন একটা ভদ্রলোক বলল, তুমি কি আমার মেয়েকে বাইকে করে বাসায় বসে দিয়েছিলে? মুরব্বি, আমি কেন আপনার মেয়েকে বাইকে করে বাসায় পৌঁছে দিব? আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে না, তুমি নীলাকে চেনো? ভদ্রলোকটার কথায় আমি অবাক হলাম। এটাই তাহলে নীলার আব্বু? সরি আঙ্কেল, আমি আসলে আপনাকে চিনি নাই। নীলা কলেজে আসে না কেন? কলেজে আমি পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, প্রেম করার জন্য না। তাই বাসা থেকে বের হওয়া ও মোবাইল নিয়ে নিয়েছি। আমি নীলাকে বিয়ে করতে চাই আঙ্কেল। শোনো বাবা, তুমি দুনিয়ার কিছু দেখো না এখনো। আর আমার মেয়েকে তো আমি যা তার সাথে তুলে দিতে পারি না। আর তার সাথে বড় কথা হলো, আমি আমার মেয়ের ছোট্টবেলা থেকে সব ইচ্ছা পূরণ করেছি। তোমার সাথে কয়েকদিন হেভি থাকবে, আর আমি আমার মেয়েকে সারা জীবন হেভি রাখতে পারবো। তুমি একটু এই কথাগুলো বুঝাবে। নীলার আব্বুর কথায় রাগ হলো তো বটেই, তার সাথে কান্নাও চলে আসলো। আচ্ছা আঙ্কেল, আমি নীলাকে বোঝানোর চেষ্টা করব। ওর সাথে কি একটু দেখা করতে পারি? চলো আমার সাথে। তারপর আমি আঙ্কেলের বাসায় চলে আসলাম। আমি গিয়ে ছাদে অপেক্ষা করতে লাগলাম। আর তখনই নীলা আসলো। কেমন আছো? ভালোই, নিজেকে সামলিয়ে। বাসা থেকে বের হতে দেয় না আমাকে, আর মোবাইলটাও নিয়ে নিয়েছে আব্বু। জানি। আমাদের ব্যাপারটা কেমনে জানলেন তারা? সেদিন রাতে তুমি আমার বাসায় পৌঁছে দিয়ে চলে গেলে। আমি আবার সেই আগের ন্যায় পিছনের দিক দিয়ে রুমে চলে আসি। তারপর লাইটটা টিপতেই দেখি আব্বু আম্মু বিছানায় বসে আছে। তারা নাকি সব দেখেছে, বাইক থেকে নামাটাও। হয়েছে, আর বলতে হবে না। চলো আমরা কোথাও পালিয়ে যাই। যে বাবা তোমার ছোটবেলা থেকে সব ইচ্ছেগুলো পূরণ করেছে, তাকে ছেড়ে আমার সাথে পালাবে তুমি? পালাবো, কারণ আমি তোমায় ভালোবাসি। তোমার আব্বু তোমায় খুব ভালোবাসে, আর সেটা আমার থেকেও বেশি। আর সেটা সারা জীবন বাসবে। সে তোমার কখনো খারাপ চাইবে না। তার মানে কি তোমায় ভুলে যেতে বলছো? জানি না, বলেই চলে যেতে লাগলাম। আর তখনই নীলার আব্বু গেটের আড়াল থেকে বের হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আন্টি, আপনি এখানে? ওর সাথে এমন কেন করছো তুমি? নীলা তো তোমায় সত্যিই ভালোবাসে। আমি জানি, আর আমিও নীলাকে ভালোবাসি। কিন্তু আন্টি, নিজের বাবা সেই ছোটবেলা থেকে দেখাশোনা করছে, আর সকল চাওয়া দাওয়া পূরণ করছে। তাকে কষ্ট দেওয়া নীলার ঠিক হবে না। তুমি নীলাকে নিয়ে পালিয়ে যাও। আন্টির কথায় আমি নীলার দিকে তাকালাম। দেখলাম নীলা তাকিয়েছে আমার দিকে। পালালে সে খুব কষ্ট পাবে। হ্যাঁ, কষ্ট পাবেই তো, কিন্তু কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। না আন্টি, আমি তার পারমিশন ছাড়া নীলাকে নিজের করে পেতে চাই না। আর আমাদের মেয়ে হলে যদি সে তার মায়ের মতো পালিয়ে যায়, তখন আমার কেমন লাগতে পারে আপনি একবার ভেবে দেখুন। আমার কথার উত্তর আন্টির জানা নেই, তাই আমি আন্টির থেকে চলে আসতে লাগলাম। খুব কষ্ট হচ্ছে। সিঁড়ি দিয়ে হাঁটছি, আর চোখের পানিগুলো সিঁড়ির উপরে টপ টপ করে পড়ছে। আমি নিজেই আজকে নিজের ভালোবাসাকে কোরবানি দিয়েছি। এই ভেবেছি একদিন বোধহয় আমিও বাবা হব। আর তখন যদি আমার মেয়েটাও পালিয়ে যায়, তাহলে তখন আমার কি অবস্থা হবে? তাই নিজেকে কষ্ট দিয়ে ভালোবাসা কোরবানি করলাম। সারাদিন বাসায় যাইনি। সারাদিন নির্জন হয়ে বসে থেকেছি মাঠের এক কোনায়। আর নিজেকে অনেক বুঝিয়েছি,
কিন্তু কোনো লাভ হয়নি। সন্ধ্যা নামতে দেরি নেই বলে বাসায় চলে আসলাম। আমি ডাইনিং রুম দিয়ে ঢুকতে লাগবো, তখন কিরণের আম্মু আমায় ডাক দিল। সূর্য, এদিকে আসো তো। আমি তার দিকে এগিয়ে গেলাম। হ্যাঁ হয়েছে, কলেজ তো সেই কখন ছুটি হয়ে গেছে, আর তন্ময় তো বাসায় চলে আসছে। তুমি কোথায় ছিলে? আম্মু, আজকে কলেজে যাইনি, আমি একটু ঘুরতে গিয়েছিলাম। তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আর সাথে মনমরা লাগছে তোমার। কিছু কি হয়েছে? নাকি কিরণ আবারও তোমার সাথে বাজে ব্যবহার করেছে? না আম্মু, কিরণ কিছু করেনি। কণ্ঠটা রাতে পড়াশোনা করার জন্য এই অবস্থা হয়েছে। ভালো লাগছিল না, তাই কলেজে যাইনি। কেন ভালো লাগছে না? কোনো সমস্যা? টাকা পয়সা লাগবে নাকি? না আন্টি, তেমন কিছু হয়নি। শোনো, আজকে তোমার আঙ্কেল আসবেন, আর তাকে রিসিভ করতে তুমি আর তন্ময় সৈন্যবাহিনীর হেডকোয়ার্টার যাবে, কেমন? জি আম্মু। যাও, তুমি গিয়ে রেস্ট করো। আমি রুমে আসা মাত্রই তন্ময় আমাকে প্রশ্ন ছুড়ে মারল। সারাদিন কোথায় ছিলা তুমি? আমাদের মাঠের এক কোনায়। কি হয়েছে তোমার? না, কিছুই হয়নি। তুমি আমায় ভাই মানলে, সব কিছু বলো। আমি জানি আজকে তোমার সাথে এমন কিছু ঘটেছে যা তুমি সহ্য করতে পারছো না। তারপর আমি তন্ময়ের কাছে সমস্ত কথা শেয়ার করি। তন্ময় আমাকে বলল, একটা জিনিস করলে তুমি তোমার কষ্টটা একটু হলেও বলতে পারবে। কি সেই জিনিস? তুমি একটা শাওয়ার নিয়ে আসো, তারপর সেই জিনিসটার কাছে দুজন মিলে যাব। জিনিসটা শেষ হলে আব্বুকে নিয়ে আসবো। তন্ময়ের কথায় আমি বাথরুমে গিয়ে পানির ট্যাপটা ছেড়ে পানির সাথে ভিজছি তো ভিজছি। এইভাবে অনেকক্ষণ কেটে গেলে তন্ময় আমাকে ডাক দিল। কি করছো এতক্ষণ ধরে বাথরুমে? তন্ময়ের কথাই হুঁশ ফিরল। ট্যাপটা বন্ধ করে প্যান্ট শার্ট পরে বের হলাম বাথরুম থেকে। আন্টির মার্সিডিজটা নিয়ে ড্রাইভার সহ বের হলাম। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি আর তন্ময় পিছনে বসে আছি। দেখতে পেলাম ড্রাইভারটা একটা দোকানের সামনে দাঁড়ালো এবং তন্ময় গেল দোকানটাতে। একটু পরেই আবার ফিরে এলো। ড্রাইভার আবারও গাড়ি চালাতে লাগলো। শহরের থেকে নির্জন একটা রাস্তায় চলে এলো আমাদের ড্রাইভার। এখানে গাড়ি থামলো কেন? গাড়ি থেকে নামো বলছি আমি। আমরা তিনজন গাড়ি থেকে নেমে পড়লাম। এখন বলো, এই নির্জন রাস্তায় কেন আমরা? আমার কথার কোনো উত্তর না দিয়েই তন্ময় ওর পকেট থেকে একটা লাইটার ও সিগারেটের প্যাকেটটা বের করলো। এগুলো কেন? তুমি তো জানোই তো, রিলেশনে ছ্যাঁকা বা ছেড়ে চলে গেলে এগুলো হয়। সিগারেটের প্যাকেটটা খুলে প্রথমে একটা সিগারেট দিল ড্রাইভারকে, তারপর নিচের মুখে নিল একটা। আমিও তাদের দেখা দেখি নিয়ে নিলাম। প্রথম টান দেওয়ার পর চোখ দিয়ে পানি চলে আসলো, আর কাশি তো আসলোই। তারপর আরেকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দিলাম। কাশতে কাশতে আমি শেষ হবার নয়, তন্ময় সিগারেট টানতে টানতে গাড়ির ভেতর থেকে পানির বোতলটা নিয়ে আসলো। আমি পানি দিয়ে চোখটা ভিজিয়ে গাড়িতে গিয়ে বসলাম। তন্ময় আর ড্রাইভার সিগারেট শেষ করে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম তন্ময়ের বাবার কাছে। তন্ময় গিয়ে চড়িয়ে নিল তার বাবাকে। আমি গিয়ে তাকে সালাম করলাম। তুমি সূর্য না? জি। তোমার কথা অনেক শুনেছি। তারপর গাড়িতে করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর কিরণ তার বাবাকে চড়িয়ে নিল, তারপর আমাকে হেংচি কাটলো। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলাম। রুমে চলে এসে তন্ময়কে বললাম, হঠাৎ আঙ্কেল বাসায়? কোনো কি জরুরি কাজ আছে? কিরণের বিয়ের ব্যাপারটা সেরে ফেলতে এসেছি। গুড নিউজ। আর তোমার আর তানিয়ার রিলেশনের কি অবস্থা? ভালোই চলছে। আমি এখন শুব, রাতে আমি খাবো না, সো রাতে ডাক দিও না। রাতে খাবে না কেন? সকালের ব্যাপারটার জন্য ভালো লাগছে না ভাই। ও আচ্ছা, ডাকবো না। তারপর আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম খুব কান্না করার জন্য। তাড়াতাড়ি ঘুম চলে আসলো, আর এক ঘুমে সকাল হয়ে গেল। চোখ খুলে দেখতে পেলাম টিয়াগুলো ডাকছে না, আর ঝিম মেরে বসে আছে। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে চলে আসলাম। এসে দেখে আঙ্কেল চা খাচ্ছে আর নিউজের ব্যাপারটা উল্টাচ্ছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো, রাতে জ্ঞান টেবিল আসলা না?
গতকালকে একটু টায়ার্ড ছিলাম তো তাই। আমি নাস্তার টেবিলে বসে বললাম, বড় হওয়ার পর তোমার প্ল্যান কি? জি না আঙ্কেল, যে কোনো কাজ সামনে পেলে সেটাই ধরবো আমি। তারপর আঙ্কেল আবার নিচের ফোকাসটা পেপারে দিল। আমি নাস্তা করে কলেজের জন্য বের হলাম। তখনই কিরণ আমার সামনে এসে বলল, আজকে তুই বাসায় আয়, দেখবি অনেক কিছুই ঘটবে। আমি কিরণের সাথে কোনো কথা না বলেই চলে আসলাম কলেজে। কলেজে সে রাসেল, রাকিব, আসিফ, ফানাস ও তানিয়ার সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। স্যার এসে ক্লাস করিয়ে চলে যায়। তারপর নীলার একটা বান্ধবী এসে আমায় যা বলতে লাগলো সেটা আমি বিশ্বাসই করতে পারছি না। নীলার নাকি কালকে গায়ে হলুদ আর পরশুদিন বিয়ে। কথাটা শোনার পর মাথায় হাত দিয়ে বসে আছি। আর তখনই আন্টি ফোন করলো। আমি কল রিসিভ করতেই আন্টি বলে উঠল, তুমি এতটা মিথ্যে কথা আমাদের বলবে সেটা আমি ভাবতেও পারিনি। কি হয়েছে আম্মু? আমার অপরাধ কি? খবরদার আমাকে আম্মু বলে ডাকবা না একদম। তোমার আম্মু আব্বু আছে এবং কি ভাইয়াও আছে, সেটা আমাদের থেকে লুকিয়ে আমাদের বলেছো তুমি নাকি অনাথ। আর সাথে সাথে আমি ফোনটা কেটে দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে থাকি আর ভাবতে থাকি আমার বাবা মা আছে, এটা আন্টিকে কে জানালো? কতক্ষণ ওভার ব্রিজে বসে থেকে রাস্তায় হাঁটছি, পকেটে কোনো টাকা নেই। দুপুর পেরিয়ে রাত হয়ে এলো, মোবাইলেও চার্জ শেষ হবার উপক্রম। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি 11টার মতো প্রায়। হাঁটছি তো হাঁটছি, শহর পেরিয়ে একটু জঙ্গলের কাছে আসতেই ঝাপসা ঝাপসা দেখতে পাই কে যেন কি করছে। আমি মোবাইলটার ফ্ল্যাশ অন করে দেখতে পাই একটা মেয়ে একটা ছেলের ওপরে বসে বসে ছুরি দিয়ে আঘাত করছে। ছেলেটির দিকে লক্ষ্য যেতেই মনে হলো এই ছেলেটা তো কয়েক মাস আগে কিরণকে ওভার ব্রিজের ওপর থাপ্পড় মেরেছিল। আমার মোবাইলের আলোর দিকে মেয়েটি তাকাতেই আমি খুব বড় শক ও ভয় দুটোই পাই। এই যে কিরণ। কিরণ আমাকে দেখেই ছেলেটির ওপর থেকে সরে দাঁড়িয়ে গেল এবং ছুরিটা ফেলে দিল। আমি তখনও চোখ বড় বড় করে তাকিয়ে আছি সেদিকে। হঠাৎই কিরণ আমার হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আমি কিরণের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে, এই ছেলেকে এভাবে খুন করলে কেন? কি ক্ষতি করেছিল সে? আমার কথার সে উত্তর না দিয়ে বলে দিল, এখান থেকে আগে চল, পরে তোকে সব বলবো। হ্যাঁ, আমাকেও মেরে ফেলো। বেশি কথা বললে তোকেও মেরে ফেলবো, চল আমার সাথে। আমি কিরণের কথায় ভয় পেয়ে ওর সাথে হাঁটতে লাগলাম। কিরণ ওর বান্ধবীর বাসায় গিয়ে উঠল। আমাকে নিয়ে একটা রুমে ঢোকার পর ওর বান্ধবীরা দেখলো যে ওর শরীরে ব্লাড লেগে আছে। এটা কিসের ব্লাড রে? এই দেখ, হাত কেটে গেছে রে। আমি আর রাইসা কিরণের হাতের দিকে দেখতে লাগলাম। আসলেই কিরণের হাত কেটে গেছে। কিভাবে কাটলো? আর এত রাতে তুই আর সূর্য ভাইয়া কই থেকে আসলি? আর সূর্যের সাথে তো তুই কথা বলতি না তেমন। আমি আর সূর্য ঘুরতে ঘুরতে রাত করে ফেলি, আর তখন ছিনতাইকারীরা আমাদের সব কিছু ছিনতাই করতে চায়। তখন আমি এগোতেই হাতে সামান্য ওদের ছুরিতে কেটে যায়। আমাদের কথা হয় সব সময়, আর এখন আমরা বন্ধু। কিরণের কথায় আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। এখানে থাক, আমি গিয়ে স্যাবলাম নিয়ে আসি বলেই চলে গেল। তারপর রাইসা গিয়ে স্যাবলন নিয়ে এসে লাগিয়ে দিল, আর আমি শুধু চেয়ে আছি। রাইসা স্যাবলন লাগিয়ে ব্যান্ডেজ করে চলে গেল রুম থেকে। আর তখন কিরণ বসা থেকে দাঁড়িয়ে দরজা বন্ধ করে ওর প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে কাকে যেন ফোন করলো। কিছুই বুঝতে পারিনি, কারণ কিরণ শুধু বাসার ঠিকানা দিয়েই ফোন কেটে দিছে। ছেলেটাকে কেন মারলেন সেটা একেবারে জানতে পারবি। আর কিছু না। কিছুক্ষণ পর একটা কল আসলো কিরণের ফোনে। কিরণ বলতে লাগলো, তুই কলিং বেল চাপিস না, আমি আসছি। বলেই চলে গেল কিরণ। আর ফিরে আসলো তন্ময়কে সাথে নিয়ে। তন্ময় আমাকে দেখি, তুমি এখানে কিরণের সাথে কি করো? সারাদিন কোথায় ছিলে? ভাইয়া, আগে আমার কথাগুলো। আচ্ছা বলো। ভাইয়া, তুই ফাহিম চিনো? চিনি, আমাদের এলাকাতেই থাকে। তো কি হয়েছে? ভালো টালো বাসিস, এটাই তো?
না ভাই, ও আমার হাতে খুন হয়ে গেছে। আর তখনই সূর্য আমাকে দেখে ফেলে। খুন কেন করছো? তারপর কিরণ সব খুলে বলতে লাগলো। কয়েকদিন ধরেই আমাকে বলতেছে যে তার সাথে একবার শুতে হবে, কিন্তু আমি ওকে ভালোবাসি, তার জন্য ছাড়তেও পারছিলাম না। কয়েক মাস আগেও তো আমায় এই বাজে কথা বলে, আর তাতে আমি রাজি না হয় সেদিন আমাকে থাপ্পড় দিয়ে চলে যায়। তারপরেও আজকে আমাকে ঘুরবার নাম করে লোক সংখ্যা কম সেখানে নিয়ে যায়, আর আমার সাথে জোর জবরদস্তি করতে থাকে। এক সময় ও আমার পেছন থেকে একটা ছুরি বের করে, তারপর জানি না কেমন করে সেটা আমি নিয়ে নিই আর ওর হাত থেকে বাঁচবার জন্য ওর বুকে চাকু লাগিয়ে দিই, আর তাতেই ও মারা যায়। কিরণ কথাগুলো বলে ধপাস করে বসে পড়ল। আমি আর তন্ময় পলক সরাতে পারছি না কিরণের থেকে। আর তখনই রাইসা দরজার আড়াল থেকে মাটিতে পড়ে গেল। আর তাই দেখে তন্ময় রাইসার দিকে তাকালো। তারপর আমরা দুজন ধরাধরি করে রাইসাকে বেডে শুইয়ে রেখে কিরণের পাশে সেই স্থানে গেলাম যেখানে কিরণ ফাহিম নামক ছেলেটিকে বুকে চাকু চালিয়ে দিয়েছিল। বাইকে করে চলে আসলাম সেখানে গিয়ে দেখতে পেলাম ফাহিমের লাশ তো দূরে থাক, রক্তের কোনো চিত্রই নেই। অবাক করা কাণ্ড, কিছুক্ষণ আগে তো লাশটা এখানেই ছিল, এত তাড়াতাড়ি কোথায় গেল? কই ফাহিমের ডেড বডি? এখানেই তো ছিল। এখানে থাকলে তো এত তাড়াতাড়ি হাওয়ায় গেল নাকি? কি জানি, তোদের বোধহয় ভুল হয়েছে। কিন্তু কিরণের পোশাকে তো রক্ত লেগেছে। তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে চল। তারপর আবার রাইসার বাসায় চলে আসলাম। এসে দেখি রাইসা বিছানায় এক কোনায় বসে আছে। হয়তো কিরণকে দেখে ওর ভয় লাগছে। তোর পোশাকগুলো কই? বাথরুমে। কিন্তু কি হয়েছে? আগে নিয়ে আয়, তারপর বলছি। কিরণ কি ওর পোশাক নিয়ে এলো। এই নে। তন্ময় ভালোভাবে পোশাকগুলো দেখে আমাদের বলতে লাগলো, কই তোদের রক্ত? তন্ময়ের কথায় আমি আর কিরণ পোশাকের দিকে তাকিয়ে দেখি আসলেই তো, কই গেল রক্ত? এত রাতে আমাকে মিথ্যা কথা বলে এখানে এনে মজা হচ্ছে? বিশ্বাস কর, আমার কথাগুলোর মধ্যে একটুও মিথ্যা নাই। আর বিশ্বাস করবো না আমি তোকে, তুই বাসায় গেলে বল। আর তা না হলে এখানেই থাক। চল সূর্য, চল বাসায় যাব। এবার রাইসা একটু সাহস পেল। রাইসাও মজা ভেবে উড়িয়ে দিল। কিন্তু আমি কই যাব? কেন বাসায়? তোদের বাসায় গেলে অনেক সমস্যা হবে। কিছু হবে না তো, চল আমার সাথে। তারপর সকলে মিলে রাইসাকে বিদায় জানিয়ে চলে এলাম বাইকের কাছে। বাইকের কাছে আসা মাত্রই কিরণ বলে উঠল, আমি সূর্যের সাথে বসতে পারবো না। প্লিজ বোন, এখন একটু এভাবেই চল। তারপর তন্ময়ে বাইকে বসে পড়ল, আমি ওর পিছনে আর কিরণ আমার পেছনে। বাসে এসে পৌঁছালাম রাত 1টায়। সবাই ঘুমিয়ে থাকায় কারো কাছে জবাবদিহি করতে হলো না। কিরণ চলে গেল ওর রুমে, আমি আর তন্ময় চলে আসলাম রুমে সে তন্ময় আমাকে বলতে লাগলো, আজকে তোমার আব্বু আম্মু আসছিল আর তারা তোমার খোঁজ নিয়ে চলে গেছে, কিন্তু তুমি আমাদের অনাথ কেন বলছো সেটাই বুঝে উঠতে পারছি না। তন্ময়ের এমন কথায় আমার সাথে নিজের ভাবি ও সৎ ভাই কি মিথ্যা আরোপ লাগিয়েছিল সেটা বলে দিই। আমার সব কথা শুনে তন্ময় বলতে লাগলো, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার আম্মুকে সব বুঝিয়ে বলবো। এখন ঘুমাও, সারাদিন তো অনেক হাঁটাহাঁটি করছো তাই না? ঘুম আসছে না তো। কেন, কি হলো আবার? সারাদিন কিছু খাইনি, অনেক ক্ষুধা লাগছে। আমার কথা শুনে তন্ময় রুম থেকে বেরিয়ে গিয়ে একটা প্লেটে করে কিছু ফলমূল ও সাথে মিষ্টি জাতীয় কিছু নিয়ে এলো। আমার সামনে সেগুলো দিল, আমি সেগুলো খেলাম। আমার খাওয়া দাওয়া শেষ হলে তন্ময় জিজ্ঞেস করলো, পেট ভরলো নাকি, আরো কিছু চাই? না না, যথেষ্ট পেট ভরছে। তারপর আবার সেই প্লেটগুলো নিয়ে রেখে এলো। আমি বিছানার উপরে বসে আছি, তন্ময় সে শুয়ে পড়ল। আচ্ছা তন্ময় ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করো তাড়াতাড়ি, ঘুম আসছে আমার। কিরণের কি বিয়ে ঠিক হয়ে গেছে? কিরণের জন্য তো মায়ের কাজ করছে, কিরণকে আবার পছন্দ টছন্দ করলা নাকি? জি না ভাইয়া। তাহলে ওটা জিজ্ঞেস করলা কেন? এমনিতেই, সকালে ছিলাম না তাই জানতে মন চাইল। না, দেখার সময় রিজেক্ট করে দিছে।
আর সেই জন্য তো কিরণকে অনেক বকাঝকা করছে আব্বু। ছেলের পছন্দ হয়নি তাই না? ছেলেটা কিরণকে বেশ পছন্দ করছিল, কিরণ রিজেক্ট করছে। হো আচ্ছা। এবার শুয়ে পড়ো তো, কালকে কলেজে যেতে হবে। তন্ময়ের কথায় আমিও শুয়ে পড়লাম। এক ঘুমে সকালের সূর্যটা আমার চোখে লাগলো। চোখ খুলে দেখি তন্ময় বিছানায় নাই। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি 9টার উপরে বেঁচে গেছে। তাই আর শুয়ে না থেকে তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজ ব্যাগটা নিয়ে নিচে যখনই নামতে যাব তখন দেখতে পাই আন্টি ও তন্ময় কথা বলা বলি করছে। আমাকে দেখতে পেয়ে আন্টি বলে উঠল, সূর্য এদিকে এসো তো। জি আম্মু। আমি আন্টির কাছে এসে গতকালকের খারাপ ব্যবহারের জন্য আমি লজ্জিত। আমি বুঝতে পারলাম তন্ময় আন্টি সবকিছু বলে ম্যানেজ করে ফেলেছি। কি বলেন আম্মু? এগুলো কিছুই না। কলেজ যাচ্ছ এখন? জি আম্মু। তুমি একটু থাকো, আমি রেডি হয়ে কলেজ ব্যাগটা নিয়ে আসছি। বলেই সোফা থেকে উঠে তন্ময় নিচের রুমে চলে গেল। তোমার ভাইয়া এত জঘন্য আমি জানতাম না। কোনো সমস্যা নাই, তারা শতভাবে সব সময়। গতকালকে সারাদিন কোথায় ছিলে? এদিক সেদিক ঘোরাঘুরি করছে আম্মু। এরই মধ্যে তন্ময় রেডি হয়ে আসলো। আচ্ছা কলেজ যাও। আমি আর তন্ময় বাইকে করে কলেজে যাচ্ছি। আঙ্কেলকে তো দেখতে পেলাম না বাসায়। আব্বু তার বন্ধুর বাসায় গেছে সকাল সকাল। ও আচ্ছা। শুনলাম নীলার নাকি আজ গায়ে হলুদ, ও কালকে বিয়ে। তোমাকে কে বললো? যেই বলুক না কেন, কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তুমি তো ওকে নিয়ে পালাতেও পারিস। পালাতে চাই না আমি। আমি চেয়েছিলাম ওর আব্বু আম্মু রাজি থাকি ওকে বিয়ে করব, কিন্তু ওর আব্বু আমাদের রিলেশনে রাজি না। আর গুরুজনের দোয়া ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না, বরং সেগুলো বসন্ত গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না, কলেজে চলে আসছি। কলেজের পার্কিংয়ের জায়গায় বাইকটা তন্ময় রাখলো। তারপর একসাথে আমরা দুজন ক্লাসরুমের কাছে এসে মে আই কাম ইন ম্যাম? দুজনেই একসাথে আমাদের দিকে তাকিয়ে ঘড়িটা দেখলেন ম্যাম। এত দেরি করে কলেজে আসে কেউ? সরি ম্যাম, আর হবে না। ক্লাসের সবাই আমাদের দিকে তাকিয়েছিল। ভিতর আসো। আমরা ভেতরে গিয়ে ক্লাস করতে লাগলাম। আমার কিরণের দিকে তাকাতে মন চাইল, তাই তাকালামও। দেখতে পাই কিরণের চেহারায় চিন্তার ছাপ। তারপর আবারও ক্লাসে মন দিলাম। ম্যাম ক্লাস শেষ করে চলে গেলেন। ক্লাস শেষ হলে কিরণ এসে তন্ময়কে বলতে লাগলো, রাইসা আর দুনিয়াতে নাই। কিরণের কথায় আমরা ওর দিকে হা করে তাকিয়ে আছি। বেঁচে নেই মানে? গতকালকেও তো রাইসাকে সুস্থ অবস্থায় দেখছি। এক রাতে কি এমন ঘটল? আবার আমি ভাবতে থাকি, এটা কি তাহলে ফাহিমের মতোই ঘটল নাকি ঘটনাটা? সবগুলো ক্লাস শেষ করে আমাদের বন্ধু বান্ধব আর কিরণের বান্ধবীরাও মিলে দেখতে গেলাম রাইসার কবরটাকে। খবরটা দেখে আবারও চলে গেলাম চার বাসায়। এক রাতে কি এমন ঘটল, এই ব্যাপারটা আমার কাছে ঠিক লাগলো না। তাই আমি বাসে এসে ব্যাগটা রেখে সেখানকার চিন্তারায় সেই হুজুরের কাছে চলে এলাম। আমি একাই তার বাসায় এলাম। তার বাসা হলো মসজিদের ওপরে ছাদে একটা রুম আছে, সেখানে তার বউ বাচ্চা নিয়ে সেখানেই থাকে তিনি। আর তার নাম হলো মাওলানা শাহাদাত হোসাইন। মসজিদের সিঁড়ি বেয়ে ছাদে চলে এলাম। ছাদে এসে তার রুমের কলিং বেল চাপ দিই। ভেতর থেকে কে শব্দটা ভেসে আসলো, হুজুর একটু দরকার ছিল। আমার কথা শুনে তিনি দরজাটা খুলে আমায় বলল, ছাদের উপর একটা ছাউনি আছে, সেখানে বসতে। আমিও গিয়ে সেখানে বসে পড়লাম। একটু পর হুজুর 2 কাপ চা আর সাথে টোস্ট বিস্কুট আনলো। চাটা আমার সামনে রেখে তিনি বসে পড়লেন। বলো কি বলতে চাও? আমাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। যেমন? তাহলে আপনাকে সব খুলেই বলি। তারপর আমি হুজুরকে সব কিছু বলতে লাগলাম। কিরণ একটা ছেলের বুকে চাকু চালিয়ে দেয়, আবার পরবর্তীতে ছেলেও কোনো রক্ত পাওয়া যায় না। আবার আজকে রাইসার মৃত্যু, এগুলো সব কিছু বলে দিলাম।
আমার সমস্ত কথা শুনে হুজুরটা ভেবে ভেবে বলল, রক্তমাখা কোনো কাপড় চোপড় ছিল কি কিরণের? হ্যাঁ ছিল, কিন্তু পরবর্তীতে সেই রক্তটাও গায়েব হয়ে যায়। তাহলে সলিউশন পেয়ে গেছি। সেই কাপড়টা আমার কাছে নিয়ে এসো, আমি এখানেই বসে আছি। কিন্তু কেন? যা বলছি তাই করো, তা না হলে আরো অঘটন ঘটবে। শাহাদাত হোসেন হুজুরের নির্দেশে আমি তাড়াতাড়ি করে মসজিদের ছাদ থেকে নিচে নেমে একটা রিক্সা করে রাইসাদের বাসে এসে রাইসার আম্মুর অনুমতি নিয়ে ওর রুমের বাথরুমে গিয়ে দেখি কিরণের সেই কাপড়গুলো নেই। এদিক ওদিক খুঁজতে থাকি কাপড়গুলোকে। এক পর্যায়ে কাপড়গুলো দেখতে পাই। অবাক হই কাপড়গুলো দেখে, কারণ কাপড়গুলো রাইসার বিছানার নিচে পড়েছিল। আমি আবার মসজিদের ছাদে চলে আসি। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো। আমি কাপড়গুলো হুজুরের কাছে নিয়ে রাখি। সে কাপড়গুলো ছাদের ওপরে পায়ের কাছে রাখলো এবং হুজুরটা দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন সূরা পড়তে লাগলো। আর হঠাৎ করে এই কাপড়গুলোতে আগুন লেগে যায়। আর তার কিছু সময় পর কাপড় থেকে কালো ধোঁয়া আকাশে চলে যায়। আমি সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। কালো ধোঁয়াটা চলে গেলে হুজুরটা আবার গিয়ে বসে পড়ে আমায় বলতে লাগলো, এটাই ফাহিমের আত্মা ছিল আর কাপড়গুলোতে লাগতে লাগছিল। রাইসাকে ফাহিম ভয় দেখানোর সময় রাইসা চলে যায়, কিন্তু এখন কোনো টেনশন করার কারণ নেই, সব ঠিক হয়ে গেছে। এবার তুমি আসতে পারো। আপনার কোনো ফি নাই? না, আমি কোনো ফি গ্রহণ করি না। তারপর আমি হুজুরকে শুকরিয়া বলে বাসায় চলে এলাম। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, বাসায় কাউকে দেখতে পেলাম না। কিন্তু প্রতিদিন এই সময় ডাইনিং রুমে আন্টি আঙ্কেল মিলে টিভি দেখে। রুমের কাছে আসতেই দেখতে পাই রুমের দরজা খোলা। তাই আমি রুমে ঢুকে পড়ি। রুমে ঢুকতেই দেখতে পাই কিরণ, আঙ্কেল আন্টি, তন্ময়, আসিফ, আনাস, তানিয়া, রাসেল, রাকিব সবাই আমার রুমে। আর অবাক করার ব্যাপার হলো নীলাও তাদের সাথে বসা বিছানার উপরে। আমি চিন্তায় পড়ে গেলাম, নীলার তো কালকে বিয়ে, তা নীলা এখানে কি করছে? আর আমার সকল বন্ধুরাই বা এখানে কি করছে? কিরে, কই ছিলি? আপনার সাথে একটা জরুরি কথা আছে। আমি কিরণের কাছে এসে আস্তে আস্তে বললাম, কথাটা তো পরে হবে। তুই নাকি নীলাকে নিয়ে পালাতে পারবি না? না, পারবো না। কেন পারবি না? কারণ আমি বলতে পারবো না। বলতে তোকে হবেই। আর সবাই কিরণ আর আমার কথা শুনছে, কেউ কিছু বলছে না। বলার প্রয়োজন বোধ করিও না আমি। তাহলে নীলাকে বিয়ে করে নে। সেটা সম্ভব না, কারণ আমি কথাটা বলেই নিজের মুখটাকে চেপে ধরলাম। ভালোবাসিস তাই না? কিরণের আর আমার কথা শুনে বাকি লোকগুলো বিছানা থেকে দাঁড়িয়ে গেল। নীলার চোখে পানি চলে এলো। আমি নিজেই বুঝতে পারছিলাম না নীলাকে ভালোবেসে আবার কিরণকে কেমন করে পছন্দ হলো আমার। বোধহয় তার রাগিটাই আমাকে তার প্রতি আকৃষ্ট করেছে। কিরণকে ভালোবাসলে আমার কি হবে? আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। কারণ কিরণ আপু, তুমি তো আর সূর্যকে ভালোবাসো না, তাই না? সত্যি কথা বলতে গেলে আমিও জানি না কখন ভালোবেসে ফেলেছি সূর্যকে। কিরণের কথাগুলো নিচের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কিরণ আমায় পছন্দ করে আর নীলা সেখান থেকে চলে গেল। আর তখন রাসেল এসে আমাকে বলল, এটা আমি ঠিক করলাম না। উত্তরে আমি বলে দিই নীলাকে বাসায় পৌঁছে দিতে, আর রাসেল চলে যায়। তারপর আমি আঙ্কেলের দিকে তাকাই। দেখতে পাই আঙ্কেলের মুখে হাসির ঝলক, আমাকে জামাই বানানোর। আর কিরণ ওর রুমে চলে গেল। আর তখন আন্টি এসে আমাকে একটা থাপ্পড় লাগিয়ে বলতে লাগলো, তুমি কিরণকে পছন্দ করো সেটা আগে জানাওনি কেন? সঠিক সময় পাইনি তাই। আচ্ছা, এগুলো বাদ দাও তো। তুমি আমাদের ফিউচার জামাই পেয়ে গেছি, সেটাই অনেক। আচ্ছা, তুমি কিরণকে কবে বিয়ে করতে চাও? সময় হলে আমিই জানাবো আপনাদের। তা তোমার সময় কতদিনে হবে? পড়াশোনার মাঝামাঝি কোনো জব পেলে কিরণকে বিয়ে করে নিব। তা হবে না, এবছরেই জব না পেলে বিয়ে করতে হবে এবং ঘরজামাই হিসেবে থাকতে হবে।
কিন্তু আমি তো খরচাময় হিসেবে থাকতে পারবো না। তাহলে জবে ট্রাই করো। তারপরেই রাকিব, আসিফ, আনাস আমার কাছে এসে বলতে লাগলো, ট্রিট চাই কিন্তু। আচ্ছা দিমুনি। কবে শুনি? যা, কালকে কলেজের শেষে। না মামু, কালকে কলেজ শেষ হলে নীলার বিয়ের নিমন্ত্রণে যেতে হবে। ও, তা আমাকে নিমন্ত্রণ করনি? জানি না সেটা, কিন্তু তন্ময় জানি সে বিষয়ে। আচ্ছা এবার চলে, রাত হয়ে গেছে অনেক। আচ্ছা ভালো থাকিস। তারপর খেয়াল করে দেখতে পেলাম তানি আর তন্ময় পাশাপাশি কথা বলছে। ভাবি, আপনাদের কি কথা বলা শেষ? আমার কথায় তন্ময় ও তানিয়া হেসে দেয়। তারপর তানিয়া তন্ময়ের কাছ থেকে বিদায় জানিয়ে চলে যায়। অতঃপর আমি আর তন্ময় খেয়ে দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙতেই অনুভব করতে পারি আমার শরীরকে চাপটে ধরে কেউ শুয়ে আছে। আমি চোখগুলো খুলতে দেখি আমি আর কিরণ একই বিছানায়, আর কিরণ আমাকে জড়িয়ে ধরে আছে। আমি তারপর চারপাশে তাকাই, দেখতে পাই এটা আমার আর তন্ময়ের রুম। তা কিরণ আসলো কি হবে? আমি কিরণের থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই কিরণ জেগে গেল এবং আমাকে জড়িয়ে কিরণ আমায় বসিয়ে দিল একটা লম্বা কিস। কিরণ আমার ঠোঁটগুলো নিচের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরেছে, খুব ভালো করে, এক কিসের। ঠিক হলো না। ফুর, আমরা তো বিয়ে করবই তো, প্রতি রাতে তো এগুলো হবে আমাদের ভবিষ্যৎ। কিন্তু সেগুলো তো বিয়ের পর, আর এখন তো আমি পড়াশোনা করতে চাই। বিয়ে দেরি হবে। তোর যখন বিয়ে করতে দেরি হবে তাহলে এগুলো করলি কেন আমার সাথে? কিরণ রেগে গিয়ে আমার কাছ থেকে একটু দূরে সরে গিয়ে, হ্যাঁ এখন সব তো আমাদেরই। কিসকে আগে শুরু করেছে। কিস কোনো ব্যাপার না, কিন্তু তার পরেরটা হলো আসল। আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাহলে সেটাই কেটে ফেল। ওটা আমার বউয়ের ভবিষ্যৎ হবে তো। তাহলে চল আজকেই বিয়ে করে ফেলি। কিভাবে? রেজিস্টার করে। কিন্তু আমাদের বিষয়টা তো বাসায় মেনে নিছে। এখন এসব জানলে খুব খারাপ চোখে দেখবে আমাদের, আর একবার বিয়ে হলে আর কিছু খারাপ বা কোনো কিছুই করতে পারবে না। কিন্তু আমার পড়াশোনার কি হবে? বিয়ের পর পড়াশোনা করবি। হ্যাঁ তাই কইও, মানছে রে। কি বললি? বললাম বিয়ের পর পড়াশোনা হবে না, আর হলেও সেটা মেয়েদের হয়। মেয়েদেরকে কেন? ছেলেদের পড়াশোনা হয় না? না হয় না। কিন্তু কেন? তোমাদের মাথায় খিলো কম, সেটা বুঝবা না। কি বললি তুই? কিরণ কথাটা বলেই আবারও সে কিস করে বসলো। কিস আর কিস, এত কিস কই রাখবো পাঠক পাঠিকারা? আমি কিরণকে নিচের থেকে ছাড়িয়ে নিয়ে, আচ্ছা আজকেই বিয়ে করব, এবার হ্যাপি? হ্যাঁ হ্যাপি। কখন বিয়ে করবি? কলেজ থেকে এসে তোমাকে নিয়ে ঘুরবার বাহানা দিয়ে কাজে অফিসে যাব। আচ্ছা ঠিক আছে, এবার ফ্রেশ হতে যা। কিরণের কথায় আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রুমে কিরণ নাই, কিন্তু তার বদলে তন্ময় নিজের জুতা খুলছে। আমাকে বাথরুম থেকে বের হতে দেখে আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজকে তোমার একটু টায়ার্ড টায়ার্ড লাগছে? তোমারও তো একই অবস্থা, রাতে কই ছিলা? আর বললো না, তানিয়া রাতে ফোন করে আমায় বললো বাসায় কেউ নাই, তাই একটু মজা করতে গেছিলাম। তুমি ঘুমিয়েছিলে তাই কিছু বলিনি। তা তোমার এমন দশা কেন? জানি না, তবে কলেজ যাইবা না তন্ময় ভাইয়া? না রে ভাই, রাতে ঘুমাতে পারিনি। আচ্ছা তুমি ঘুমাও, আমি গেলাম। বলেই সকালে নাস্তা সেরে কলেজে আসলাম। কলেজে এসে দেখি তানিও আজকে আসেনি। আমি ওদের মানে রাকিব, রাসেল, আনাস ও আসিফের সাথে কিরণের সাথে কি অঘটন ঘটল তা শেয়ার করলাম। আমার কথা শুনে ওরা সবাই চা করল, তাতে আমার রাগ হলো এবং এক একজনকে ধরে মারতে মন চাইল। সবাই একসাথে হেসে দিল, আর আসিফ তো বলেই ফেলল, যে মেয়ে তোকে সহ্য করতে পারে না সে তোর সাথে এমন কাজ করবে? বিশ্বাস কর
এগুলো সব সত্যি বলছি আমি। তোর এগুলো স্বপ্ন ছিল? এগুলো সব সত্যি ছিল। তাহলে কোনো একটা প্রুফ দে। আজকে আমাদের রেজিস্টার করে বিয়ে, আর তোরা প্রুফ দেখতে চাইলে চলে আসিস কাজে অফিসে। আমরাও দেখতে চাই। তা কয়টার সময় আসতে হবে? সন্ধ্যার দিকেই। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসগুলো সেরে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখতে পাই আঙ্কেল আর আন্টি বসে আছেন সোফায়। আমি কাছে গিয়ে আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিছু কি বলবা? আম্মু, আমার কিছু টাকা লাগবে, 5,000 দিলেই হবে। তারপর আন্টি রুমে গিয়ে 10,000 টাকা নিয়ে এসে আমার হাতে তুলে দিলেন। কি করবে এতগুলো টাকা দিয়ে? হ্যাঁ, তা তো বুঝতে পারছি, তারপরেও শুনে রাখা ভালো। কলেজের 2 মাসের বেতন এবং কিছু কাপড় চোপড় কিনতে হবে। ওহ, আমি তো একদম ভুলেই গেছিলাম এই ব্যাপারটা। অনেকদিন আগেই কিছু টাকা দিয়েছিলাম, তারপর আর দেওয়া হয়নি। আর কলেজের কথা তো মাথায় ছিল না। তুমিও না। আচ্ছা, এখন থেকে টাকা লাগলে আমায় বলো, আর তোমার নাম্বারটা দাও তো আমায়। আঙ্কেলের কথায় আমি তাকে আমার নাম্বারটা দিয়ে রুমে চলে এলাম। রুমে এসে দেখি তন্ময় রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। আমি ব্যাগটা টেবিলে রেখে, তা তন্ময় ভাইয়া এত ভালো করে সেজে কই যাওয়া হবে? কই যাব আর, তানহার সাথে একটু ঘুরে তারপর আবার জায়গায় যাব। কোন জায়গায় যাইবা? নীলার বিয়েতে। তুই কিন্তু যেতে পারবি না। আমি যেতে পারবো না কেন? আমাদের বাসার সবাইকে নিমন্ত্রণ করছে, শুধু তোমায় ছাড়া। যাব কি না না যাব সেটা দেখা যাবে। তারপর তন্ময় রুম থেকে বেরিয়ে গেল। আমিও দেরি না করে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে টিয়া পাখিগুলোর দিকে তাকালাম। দেখতে পেলাম ওরা আজকে খুব খুশি, খুশিতে লাফালাফি করছে। আমি একটা ভালো শার্ট ও প্যান্ট পরে নিলাম। তারপর কিরণের রুমে চলে এলাম। রুমে এসে দেখি কিরণ রুমে নাই। আমি কিরণকে ফোন করলাম। কই তুমি? আমি তো তোমার রুমে। আমার রুমে কি করতেছো? রাগ করছো কেন? তোমাকে ডাক দেওয়ার জন্যই তো এলাম। আমি বাসায় ঢুকিনি। কই আছো তুমি এখন? বাসার নিচে আছি, তুমিও এসে পড়ো। কিরণের কথায় আমি ফোনটা কেটে দিয়ে নিচে চলে এলাম। এসে দেখি কিরণ দাঁড়িয়ে আছে। তারপর আমি আর কিরণ সেখানকার কাজে অফিসে ঢুকলাম। অফিসের বাইরে কোনো বন্ধুদের দেখতে পেলাম না। ভেতরে গিয়ে যা দেখতে পেলাম তা বলেও বোঝানো যাবে না। কারণ কাজী সাহেবের সামনে আমার বন্ধুরা মোনাজাত করছে, আর তার পাশে আছে তানিয়া ও তন্ময়। তন্ময় আর তানিয়া আমাদের আগে বিয়ে করে নিল। ভাইয়া, এখানে চলো পালাই। আমরা ঘুরে যেতে লাগবো, আর তখনই আসিফ বলে উঠল, সূর্য আর কিরণ না? তারপর আমি আর কিরণ সামনের দিকে ঘুরে দাঁড়ালাম। আমি কিছু বলতে যাব, তখনই তন্ময় আমাদের কাছে এসে, প্লিজ কিরণ বোন, বাসায় কিছু বলিস না। আচ্ছা, বলবো না। আকামের কথা তো বলেই ফেলছি, আর সেই জন্যই এখন যদি বাসায় বিয়ের কথা বলি তো আব্বু আমাকে বাড়ি ছাড়া করবে। কিন্তু তোমরা কেমনে জানলা আমরা বিয়ে করতে আসছি? তোমরা না, আমরা বিয়ে করতে আসছি, কিন্তু এসে তোমাদের কাণ্ড দেখতে হবে ভাবিনি কখনো। কি বলছো বিড়বিড় করে? বলতেছিলাম, আমাদের বন্ধু আসিফই তো বলল আপনি এখানে, তাই দেখতে আসলাম আর কি। আমার কথায় তন্ময় আসিফের দিকে বড় বড় করে তাকালো। চলো নীলার বিয়েতে যাওয়া যাক। কিন্তু আমাকে তো নিয়ন্ত্রণ করনি, যাওয়াটা ঠিক হবে না। আমরা আছি, কিছুই হবে না, চলো। তন্ময় ভাইয়ের কথায় যেতে লাগলাম। কিরণকে তানিয়ার হাত ধরল, আর একটা হাত তন্ময় ধরল তানিয়ার। আমি আসিফদের কাছে এলাম। ওদের কাছে এসে কি হয়েছে সব জিজ্ঞেস করি। আমার আর কিরণের কথা কি বলে দিছে এইসব। উত্তরে আসিফ বলে, কলেজ শেষ করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে সকালে একসাথে জড়ো হই, আর তখনই তন্ময় ফোন করে কাজী অফিসে আসতে বলে। ব্যাপারটা বুঝিনি তখন, যখন তন্ময় তানিয়াকে নিয়ে এলো তখন ব্যাপারটা বুঝলাম। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোর আর কিরণের ব্যাপারে কিছুই বলিনি আমরা। তারপর আমি ওদের সাথে কথা বলতে বলতে নীলার বিয়েতে চলে এলাম। অনেক লোকজন আসছে,
নীলার বিয়েতে। দেয়ালে দেয়ালে ঝুলছে ছোট ছোট নানা রকম রঙের বাতি। আমি আসিফদের সাথে ঘোরাঘুরি করছি, ঠিক তখনই নীলার বাবা আমায় দেখে ফেলল। তিনি আমার কাছে আসতে লাগলেন। কিরে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেলি কেন? ওই দেখ, নীলার আব্বু আমার দিকেই আসছে। তোর সাথে মনে হয় কথাবার্তা বলবে। হয়তো। তোরা সামনে এগো, আমি আসছি। আমার কথায় ওরা সামনে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। তুমি এখানে আসছো কেন? নীলা দেখলে অনেক সমস্যা হবে। তোমার পায়ে ধরি, তুমি চলে যাও এখান থেকে। কই, পায়ে তো ধরেননি, সোজা দাঁড়িয়ে আছেন। সবার সামনেই হঠাৎ করে আমার পায়ে ধরে। প্লিজ বাবা, এখান থেকে চলে যাও। আমি তাকে নিচের হাত দিয়ে দাঁড় করিয়ে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। তারপর নীলাকে লাস্ট বারের মতো না দেখে চলে আসতে লাগলাম। একদিকে খুব ভালো লাগলো, আর অন্যদিকে খুব খারাপও লাগলো। ভালো লাগলো এই দেখেছি নীলার বিয়ে লন্ডনে থাকা ছেলের সাথে বিয়ে হবে, আর তার অনেক নাম ডাক আছে লন্ডনে। আর খারাপ লাগলো এই ভেবে যে আপনজনকে অন্যের হতে দেখতে পেয়ে। আমি চলতে চলতে রাস্তায় এসে পড়ি, আর হঠাৎই কে যেন আমার নাম ধরে ডাক দিল। আমি পেছন দিকে তাকাতেই দেখতে পাই আনাস দৌড়ে দৌড়ে আসছে আমার দিকে, আর নাম ধরে ডাকছে। আমি ওর দিকে এগিয়ে গেলাম। কাছে এসে আনাস আমায় যা বলল, নীলা আর পৃথিবীতে নেই। মানে কি যাতা বলছিস? যাতা নয়, নীলা বিষ খেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। আনাসের কথা শেষ হতেই দৌড় লাগালাম ভেতরে। ভেতরে ঢুকতেই দেখতে পাই ছেলে পক্ষরা গাড়ি করে বের হচ্ছে নীলাদের বাসা থেকে। আমি দৌড়ে সোজা মণ্ডপে চলে এলাম। এসে দেখি নীলাকে মণ্ডপের মাঝে শুয়ে রাখা হয়েছে, আর লোকজন নীলার লাশটা দেখছে। নীলার আব্বু কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা, আর নীলার আব্বু দূরে বসে নীলার দিকে অপলক তাকিয়ে আছে। সেই দৃশ্যটা দেখি চোখের কোণে হঠাৎ করে পানি চলে আসলো। চোখের পানিটা মুছে ছাইতে তাকাতেই দেখতে পাই কিরণ আমার দিকে অপলক তাকিয়ে আছে। আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে চলে আসলাম বাসায়। বাসে এসে মোবাইলটা বিছানা থেকে উঠিয়ে স্ক্রিনে দেখতে নীলার মোবাইল থেকে কিছু মেসেজ। আমি ইনবক্সে মেসেজগুলো দেখতে থাকি। মেসেজগুলো এমন, তুমি আমায় কখনো ধোকা দাওনি, আমি জানি। আর আমাকে ছাড়ছো সেটা আমার বাবার খুশির জন্য, কিন্তু তুমি বা আব্বু কেউ জানো না যে তুমি আমার হ্যাপি থাকার কারণ ছিলে। আর যদি তোমাকে না পাই তাহলে জীবনের কি মূল্য আছে আমার? আমি তোমাকে ভালোবাসি আর বাসবো, সেটা হোক মরার পরও। তুমি ছাড়া অন্য কাউকে আমি কখনো কল্পনাও করতে পারি না, আর করবো না। আমার বিশ্বাস ছিল তুমি আজকে আমাকে নিতে আসবে, আর সে আশায় বেঁচেছিলাম, কিন্তু তুমি আসলে না। তাই বেঁচে থাকার আর কোনো মানই হয় না। এক জীবনে তোমাকে ভালোবেসেছি, তাই আর কাউকে নিজের করতে পারবো না। তুমি কিরণকে নিয়ে ভালো থেকো, দোয়া করি তোমরা সুখী হও। আর আমি না হয় দূরের আকাশে তারা হয়ে তোমায় ফলো করব। ইতি, সূর্যের জীবনে নীলা কখনো আসেনি। নীলার চিঠির মতো মেসেজগুলো দেখে চোখ ফুরতে পানি চলে এলো। খুব কাঁদলাম, কিন্তু শব্দ করে নয়। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখতে পাই কিরণ শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখগুলো হাত দিয়ে কষলিয়ে, কি দেখছো? তোর কান্না করার দৃশ্যটা খেয়াল করছিলাম, এবং তুই কান্না করে ঘুমালে কেমন দেখা যায় সেটাই। কে বলেছে আমি কান্না করতে করতে ঘুমিয়ে গেছি? এই যে নিজে তো সব পরিষ্কার স্বীকার করলে। আর হ্যাঁ, আমি কিন্তু রাতে এসে তোমার শার্টটা দেখছি পানিতে ভিজে গেছে। ও, তন্ময় ভাই কই? সে তার বউ ভাবিকে নিয়ে কাছের একটা ফ্লাইটে আছে। কিন্তু কেন? কিন্তু আবার কেন? রাতে একটু একটু দুষ্টামি করার জন্য। এই ফার্স্টবার কিরণ হাসলো, অনেক সুন্দর হাসিটা। মনে না কাটলেও দিলে গেঁথে গেছে। তাহলে চলো না আমরাও একটু দুষ্টুমি করি। চুপ কর তো তুই। গতকালকে তোর জন্য মেডিসিন খাইতে হয়েছে, আর এবার করবো না, একেবারে বিয়ের পর। কখন মেডিসিন নিছো? তোমরা গতকালকে বিয়ে বাড়িতে ঢোকার পর আমি আর তানহা মেডিসিনের দোকানে যাই আর মেডিসিন নিয়ে নিই।
কিরণ আমার থেকে একটু দূরেই শুয়ে আছে। তার মানে তানিয়া সব জানে। জানে তো। তন্ময়কে বলে দিয়ে অনেক বড় সমস্যা হবে। না, কিছু বলবে না। যদি বলেও দে, তাহলে তন্ময় আর তানিয়ার বিয়ের বিষয়টাও বাসায় বলে দেব। ব্ল্যাকমেইল? তো আমার দরজার দিকে নজর গেল। কিরণ, তুই এখানে কেন? সূর্যের সাথে একই বিছানায়, আর তন্ময় কই রে? এই খাইছে রে, আঙ্কেল তো আবার সবকিছু শুনে ফেলো না তো? আঙ্কেলের কথায় কিরণ বিছানা থেকে দাঁড়িয়ে গেল। কই, জানি না তো ভাইয়া কোথায়। কিন্তু আমি শুনতে পেলাম তন্ময় বিয়ে করে ফ্ল্যাটে উঠেছে। এই রে, আঙ্কেল সব শুনে ফেলেছি। আমি মনে মনে কথাটা বললাম। কি জানি, তুমি তাকেই জিজ্ঞেস করো এই ব্যাপারটা। কিরণ তারপর রুম থেকে চলে গেল, আর আঙ্কেল আমার দিকে একবার তাকিয়ে চলে গেলেন। আঙ্কেল চলে গেলে আমি বাথরুমে গিয়ে ফ্রেশটা হয়ে কলেজে চলে আসি। সকালে নাস্তাও করিনি। এসে দেখি সবাই কলেজে আসছে। তানিয়াও তন্ময় আছে। আমি ওদের কাছে আসা মাত্রই তন্ময় আমার কলেজের শার্টের কলারটা ধরে বলতে লাগলো, তুই ছাড়া আর কেউ বলেনি বাসায় যে আমি বিয়ে করেছি। তানিয়া ভাবির কথায় তন্ময় আমাকে ছেড়ে দিল। তন্ময় ভাই, আমি বা কিরণ কিছুই বলিনি তোমার বাবার কাছে। শুধু আমরা গল্প করছিলাম তোমাদের ব্যাপারটা নিয়ে। তারপর দেখি তোমার আব্বু আমাদের সকল কথা শুনে ফেলেছে। তোর আরো গল্প কর এই ব্যাপারে, আর সবাই তো জেনে যাক। প্লিজ ভাইয়া, মাথা একটু ঠান্ডা করো। মাথা ঠান্ডা করে কি লাভ? মনে হয় আমার বাসা থেকে বের করে দেবে আজ। আর কলেজে আসার আগে আমাকে ফোন করে বলে যে আমি কি বিয়ে করেছি, আর আমি এই কথাটা শোনার পরই ফোনটা কেটে দিয়েছি। আমার জন্যই তো হয়েছে, আমি ম্যানেজ করবো সব, তুমি চিন্তা করো না। সব কিছু ঠিক করে আমি তোমায় বাসায় ডাকবো, কিন্তু তার আগে প্লিজ বাসায় এসো না। ওকে। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম, আর এভাবেই 2 দিন কেটে গেল। পরের দিন আমি রাতে পড়ার টেবিলে বসে পড়াশোনা করছি। তখন আঙ্কেল আসলো আমার রুমে। বাবা সূর্য। আমি পড়াশোনা থামিয়ে দিয়ে, জি আঙ্কেল, কিছু বলবেন? তন্ময় সেদিন ফোন করার পর আর তো ফোনে পাওয়া যাচ্ছে না। আর তুমি কি ওর ফোনের ঠিকানা জানো? ঠিকানা জানি, কিন্তু আপনাকে দেয়া যাবে না। কিন্তু কেন? তন্ময় আপনাকে খুব ভয় পায়, আর আপনি যদি তন্ময় ভাইয়ার বিয়েটা মেনে নেন তো আমি তাদেরকে আসতে বলতে পারি। ঠিক আছে, তাই করো। তারপরেও তো নিজের সন্তান নিজের কাছে থাকবে। আচ্ছা, আমি কালকে সকালেই আসতে বলে দিব। তারপর আঙ্কেল চলে গেলেন। পরের দিন সকালে তন্ময়কে আসতে বললাম তানিয়াকে নিয়ে। তন্ময় তানিয়াকে নিয়ে এলে সবাই ভালোভাবেই ঘরে তুলে নিলেন। এভাবেই কাটতে লাগলো দিনকাল। কমার্সের ফাইনাল পরীক্ষা হয়ে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। আজকে কলেজে যাব সেটা দেখতে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। নাস্তার টেবিলে আঙ্কেল আমায় বলে দিলেন, রেজাল্ট যাই হোক না কেন, আজকে কোনো জব না আনতে পারলেও কিরণের সাথে তোমার বিয়ে। আমিও মাথা নাড়ালাম মাত্র কলেজে এসে রেজাল্ট সিটে দেখতে পেলাম কিরণ প্রথম আর আমি দ্বিতীয়তে। আমি তখন নিজেই বুঝতে পারলাম রাত জেগেও পড়ার মূল্যটা আমি ফার্স্ট হতে পারলাম না। রাসেল, রাকিব, আনাস, আসিফ, তানিয়াও, তন্ময় সবাই আমার থেকে ট্রিট চাচ্ছে। আমি তন্ময়কে একটু ওদের আড়ালেই নেই। তন্ময় ভাইয়া, তোমার আর তানিয়া ভাবির তো সম্পর্ক মেনে নিল আঙ্কেল। আমার বিয়েটা কবে হবে? এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি আব্বুর সাথে কথা বলে তোমাকে জানাবো। এই বলে তন্ময় ভাইয়া চলে গেল। এভাবেই দিনটা কেটে গেল। আমি শুধু অপেক্ষায় আছি তন্ময় ভাইয়া কখন সুখবর নিয়ে আসবে। সন্ধ্যার দিকে আঙ্কেলকে তন্ময় বলল, আব্বু, কিছু কথা বলার ছিল। বলো। তন্ময় আর কিরণের বিয়েটা এখন দিয়ে দাও, ওদের তো পরীক্ষার রেজাল্টও বের হয়ে গেছে। আমি ওইটাই ভাবছি। তন্ময়ের মতো এত ভালো ছেলে আর পাওয়া যাবে না। ওদের বিয়ের পরশুদিন হবে, তুমি বিয়ের কার্ড ছাপিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে আব্বু। তন্ময় আঙ্কেলের সাথে কথা শেষ করে আমার কাছে আসলো। তোমার জন্য অপেক্ষা করছিল। কেন?
তুমি? তারপর তন্ময় তার পকেট থেকে মোবাইলটা বের করে কার্ড ছাপানোর অফিসে ফোন করে বলে দিল সন্ধ্যার সময় আমি আর তন্ময় চলে যাই কার্ড আনতে। কার্ডগুলো ছাপানো খুব ভালোই হয়েছে। কার্ডগুলো বন্ধুদের বাসায় পৌঁছে দিয়ে চলে এলাম আমি আর তন্ময়। তন্ময় রাস্তায় একবার জিজ্ঞেস করছিল আমি কি কিরণকে প্রপোজ করেছি কিনা। আমিও উত্তর দিয়ে দিই আজকে করব। বাড়িওয়ালার রাগী মেয়ে আর রাগী নেই। বাসে এসে কিরণের রুমে চলে আসলাম কার্ড দেখাতে, কিন্তু অবাক করা কাণ্ড হলো কিরণ রুমে নেই। বাথরুমে বেলকনিতে সব জায়গায় খুঁজতে লাগলাম, কিন্তু কিরণকে দেখতে পেলাম না। অবশেষে না পেয়ে কিরণকে ফোন করলাম। রিং বাজতেই ফোনটা রিসিভ করলো কিরণ। কিরণ, কোথায় তুমি? আমি ছাদে, কিন্তু কেন? তুমি থাকো, কিছু বলার ছিল আমার। বলেই ফোনটা কেটে দিয়ে ছাদের সিঁড়িতে হাঁটতে লাগলাম, আর ছাদেও এসে বললাম। ছাদে এসে দেখি কিরণ ওর দোলনায় বসে আছে, আর ওর গায়ে হলুদ রঙের ড্রেস পরে আছে। আমি ওর সামনে আসতেই কিরণ দাঁড়িয়ে গেল। কি বলবা? আমার মনের কথা। তাহলে দেরি কেন, বলে ফেলো। আমিও বুঝতে পারলাম কিরণ আমার কথাটা শোনার জন্য বেকুল হয়ে আছে। তারপর আমি শার্টের কলারে গুছিয়ে রাখা কয়েকটা কালারের ফুল বের করে বলতে আরম্ভ করলাম, আমি তোমায় ভালোবাসি কিরণ। সবাই তো লাল গোলাপ দিয়ে প্রপোজ করে ভালোবাসার কথা বলে। আমি তোমায় লাল গোলাপ না, আমি তোমাকে এই সাদা গোলাপটা দিতে চাই, অনেকগুলো গোলাপের ভিতর থেকে। সাদা শুভ্রতার রং। আমাদের সম্পর্কটা শুরু হোক শুভ্রতা দিয়ে। কমলা পাগলামির রং। আমাদের সম্পর্কটা পাগলামিটা অটুট থাকুক। হলুদ রংটা কিন্তু সবার চোখে পড়ে, জানো তো। যেমন করে আজকে আমার চোখ শুধু তোমার দিকেই আটকে গেছে। আর লাল লাল গোলাপ, এটা হচ্ছে ভালোবাসার রং। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা বোঝানোর জন্য। থাকবে কি আমার সাথে সারাটা জীবন? তোমার পাশে সারাটা জীবন থাকবো। তোমার দেওয়া ভালোবাসা দিয়ে কাটিয়ে দিব এই জীবন। কিরণ আমাকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। আমি আমার বুকে টেনে নিলাম প্রিয় মানুষটাকে। এভাবেই কাটতে থাকলো আমাদের দুজনের সুখের জীবন।